বাবা, এই ছোট লোকটার সাথে তুমি আমার বিয়ে দিতে চাইছো কেন বলো তো? ওর কি কোনো যোগ্যতা আছে তোমার জামাই হওয়ার? আর আমার কথা একবারও ভাবলে না? ও তোমার বাড়ির চাকর হওয়ারও যোগ্য না। তারপরেও তুমি ওকে নিজের জামাই করার কেন এভাবে উঠে পড়ে লেগেছো? আমি কিছুতেই বুঝতে পারছি না। আমার রুচি কি এতটাই খারাপ যে ওই রাস্তার ছেলের সাথে আমার সংসার করতে হবে? দেখেছেন তো চেয়ারম্যান সাহেব, আপনার মেয়ে আমাকে কতটা ঘৃণা করে। ও তো আমাকে মানুষই মনে করছে না। তাই বলছি কি, আপনার এই জেদটা এবার ছেড়ে দিন। আপনার মেয়ে কোনো ভুল বলেনি। আমি সত্যি ওর যোগ্য নই। নিশি আমার থেকে অনেক ভালো ছেলে পাবে। শুধু শুধু আমাদের দুজনের জীবন কেন নষ্ট করছেন? দেখেছো তো বাবা, ও নিজেও বলছে যে ও আমার যোগ্য না। যেখানে আমরা দুজনেই রাজি না সেখানে এই বিয়ে দেওয়ার তো কোনো মানেই হয় না। আমি পরিষ্কার বলে দিচ্ছি বাবা, আমি এই বিয়ে কোনো দিন কোনোভাবেই করব না। ওই ছেলের সাথে এক বাড়িতে থাকা তো দূরের কথা, ওর মুখ দেখলে আমার গা জ্বলে। একদম চুপ কর তোরা। তোদের মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না। আমি এখন তোদের কোনো অজুহাত শোনার জন্য ডাকিনি, আর তোদের অনুমতিও আমার লাগবে না। আমি যখন বলেছি আজ তোদের বিয়ে হবে, তার মানে আজই হবে। এখানে আর কোনো কথা চলবে না। আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। নিশি আর অয়ন দুজনেই এখন অনেক হতাশ, কারণ তারা জানে চেয়ারম্যান একবার যা বলে সেটাই করে ছাড়ে। আমি ভেবেছিলাম তোদেরকে একটু সময় দেব, যাতে তোরা নিজেদের বুঝে নিতে পারিস। কিন্তু তোরা তো দেখছি উল্টো বেশি বুঝে যাচ্ছিস। তোদের আর কোনো সময় দেওয়া যাবে না। আজ বিকেলেই কাজে আসবি, তোরা দুইজনেই রেডি থাকবি। আর শোনো, যদি কোনো চালাকি করার চেষ্টা করো, তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আমি ঠিক কতটা খারাপ হতে পারি সেটা খুব ভালো করেই জানিস। অফিস থেকে বের হয়ে আসার সময় দুজনের মনেই ছিল অনেক রাগ আর দুঃখ। অসহ্য! বাবা আবারও নিজের সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিচ্ছে। আমি কেন এই ফালতু ছেলেটাকে বিয়ে করব? আমার নিজের কি কোনো পছন্দ অপছন্দ নেই? সব বাবার পছন্দ মতোই হতে হবে? রাগে আর দুঃখে নিশি অফিসের বাইরে একটা চেয়ারে জোরে লাথি মারে আর নিজের চুল টেনে পাগলের মতো চিৎকার করতে লাগলো। এই যে নিশি সাহেব, এই এক গ্লাস পানি নিন, খেয়ে শান্ত হন। তুমি কোন সাহসে আমার সামনে আসার সাহস করলে? এই গ্লাস সরাও আমার সামনে থেকে। আমার মেজাজ এমনিতেই খারাপ হয়ে আছে, এখন রাগ দেখালে কিন্তু ভালো হবে না। সব তোমার চাল, তাই না? আমার উপরে রাগ দেখিয়ে এখন আর কোনো লাভ আছে? দেখলেনই তো, আপনার বাবা কোনো কথাই শুনলেন না। তিনি তো মানলেনই না যে আমি আপনার যোগ্য নই। এখন চিৎকার না করে বরং পরিস্থিতিটা মেনে নেওয়ার চেষ্টা করুন। আপনার বাবা যা বলে তার বাইরে যাওয়ার ক্ষমতা তো আপনারও নেই, আমারও নেই। ঠিক আছে বাবা, তুমি যখন ঠিক করেছো আজই আমাদের বিয়ে দিবে, তাহলে তাই হবে। তবে একটা কথা মনে রেখো বাবা, তুমি যদি চলো ডালে ডালে, তবে আমি চলবো পাতায় পাতায়। আমি কার রক্ত আর কার সন্তান সেটা তোমাকে আজ আমি হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। তুমি চাইছো তো আমরা বিয়ে করি, ঠিক আছে বিয়ে করব। কিন্তু তুমি যেভাবে মনের মতো করে একটা আদরের সংসারের স্বপ্ন দেখছো, আদতেও সেই সংসারটা সেভাবে হবে কি না সেটা আমি অন্তত গ্যারান্টি দিতে পারছি না। নিশি, আপনি হঠাৎ এসব কি বলছেন? আপনি কি নিজের জেদ আর সাহস সব হারিয়ে পুরোপুরি ভেঙে পড়লেন নাকি? এভাবে পরিস্থিতির কাছে বিনা যুদ্ধে হার মেনে নিলে তো আমাদের দুজনের জীবনই চিরকালের মতো তছনছ হয়ে যাবে। একটু আগেই তো কত বড় বড় কথা বলছিলেন, কত প্রতিবাদ করছিলেন, আর এখন বাবার এক ধমকেই বলছেন বিয়ে করবেন। আপনার কি মাথা ঠিক আছে? অয়ন, তুই একদম বেশি কথা বলবি না। আমি কি বলছি আর কেন বলছি সেটা বোঝার ক্ষমতা তোর এই সস্তা ঘিলুতে নেই। তোর মতো একটা সামান্য যোগ্যতাহীন ছেলের সাথে আমি তর্কে জড়াতে চাই না। বাবা তার ক্ষমতার দাপট দেখাচ্ছে তো, এবার আমি দেখাবো আমি ঠিক কার মেয়ে। বাবা চেয়েছেন বিয়ে হবে, বেশ তো, আমি তো আর না করছি না। তুমি ভাবছো একটা ছোট লোকের সাথে বিয়ে দিয়ে আমার ডানা কেটে খাঁচায় ভরবে? তুমি ভুল ভাবছো বাবা। এই অয়নকে দিয়েই আমি এমন এক খেলা শুরু করব যে তুমি নিজের সিদ্ধান্ত নিয়ে নিজেই আফসোস করতে বাধ্য হবে। ওর জীবনটাকে আমি জ্যান্ত নরক বানিয়ে দিব। চেয়ারম্যান সাহেব ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর নিশি অয়নকে ইশারায় বাইরে আসতে বলে। তারা দুজনেই অফিসের পেছনের নির্জন বাগানটায় থামে, যেখানে মানুষের আনাগোনা নেই। আপনি কি সত্যিই রাজি হলেন, নাকি বাবার ভয়ে নাটক করছেন? আপনি তো খুব ভালো করেই জানেন আপনার বাবা ঠিক কতটা ভয়ঙ্কর লোক। একবার যদি কাজী এসে সই নিয়ে নেয় তবে কিন্তু আর ফেরার কোনো পথ থাকবে না। তখন কিন্তু সারা জীবন আমার মতো
একটা সাধারণ ছেলের সাথে এক ছাদের নিচে কাটাতে হবে। একবার শান্ত হয়ে ভেবে দেখুন নিশি, এটা আবেগের জায়গা না। আর তুমি ঘুণা খুঁড়েও টেরও পাবে না। চুপ একদম, এখানে নেই। চলো আমার সাথে, আরো আড়ালে চলো। তোর সাথে আমার অনেক জরুরি কথা আছে। একটা বিশাল পরিকল্পনা করা বাকি আছে। দেওয়ালেরও কান আছে অয়ন। অফিসের ভেতরে কথা বললে সব কথা বাবার কানে চলে যাবে। এমনকি অফিসের এই করিডোরেও প্রতিটা কোণায় বাবার লোক আছে। এখানে মুখ খুললে আমার সব পরিকল্পনা মাটি হয়ে যাবে। নিশি দ্রুত পায়ে বাগানটার আরো ভেতরে ঘন গাছের আড়ালে গিয়ে দাঁড়ায়। তার শান্ত কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি দেখে অয়ন যেন নিজের অজান্তেই শিউরে উঠল। এখন বলুন তো, কি পরিকল্পনা করেছেন? আপনি আমাকে নিয়ে ঠিক কি করতে চাইছেন? আপনার চোখের এই রহস্যময় চাহনি দেখে আমার ভেতরে খুব ভয় লাগছে। আপনার মাথায় নিশ্চয়ই কোনো শয়তানি বুদ্ধি ঘুরছে। আপনি কি পালিয়ে যাওয়ার কোনো ফন্দি করছেন? পালানো? নিশি পালানোর পাত্রী নয় অয়ন। শোন, বিয়েটা যখন হচ্ছেই তখন সেটা হতে দে। তুই শুধু মনে রাখবি এই বিয়েটা কেবল বাবার জেদ রাখার জন্য আর সমাজকে দেখানোর জন্যই হচ্ছে। তুই আমার ব্যক্তিগত জীবনে বা আমার কোনো কাজে নাক গলাবি না। তুই থাকবি তোর মতো, আমি থাকবো আমার মতো। লোকচক্ষুর সামনে আমরা স্বামী স্ত্রী হলেও আড়ালে তুই হবি আমার হুকুমের কেনা গোলাম। এই শর্তে রাজি আছিস? তোকে আমি একদমই সব বলবো না অয়ন। তুই তো স্রেফ একটা কাঠের খুঁটি। বিয়ের আসরে একবার বস, তারপর দেখবি এই নিশি তোকে দিয়ে কি কি করায়। তোর প্রতিটি দিন কাটবে সীমাহীন আতঙ্কে। তোকে আমি এমন যন্ত্রণায় রাখবো যে তুই নিজেই একদিন আমার থেকে পালানোর পথ খুঁজবি, কিন্তু খুঁজে পাবি না। আমার কথাগুলো কেমন যেন আপনার কথাগুলো কেমন যেন ধোঁয়াশা লাগছে। আপনি কি আমাকে দিয়ে কোনো খারাপ কাজ বা অপরাধ করাতে চাইছেন? দেখুন নিশি, আমি অতি সাধারণ মানুষ। আমি কোনো বড় ঝামেলায় জড়াতে চাই না। আমি তো নিজে থেকে এই বিয়ের প্রস্তাব আনিনি। আপনার বাবা আমাকে এক প্রকার বাধ্য করেছেন। ঝামেলায় তো তুই অলরেডি জড়িয়ে গেছিস যখন বাবা এই বিয়ের কথা তুলেছে। এখন তুই যদি আমার কথা মতো চলিস তবেই তোর মঙ্গল। আর যদি কোনো রকম চালাকি করার চেষ্টা করিস তবে বাবার হাত থেকে বাঁচার কোনো পথ তোর থাকবে না। আজ বিকেলে যখন বিয়ের আসরে কাজে আসবে তখন সবার সামনে হাসি মুখে সইটা করবি। বাকি সবটা আমি নিজের হাতে দেখে নেব। নিশি কটকট করে সেখান থেকে নিজের ঘরের দিকে চলে যায়। অয়ন একা সে বাগানেই দাঁড়িয়ে ঘামতে লাগলো। সে পরিষ্কার বুঝতে পারছিল সামনে এক ভয়ঙ্কর সাইক্লোন আসছে, যা তার পুরো জীবনটাকে উল্টে পাল্টা করে দেবে। বিকেল গড়াতে চেয়ারম্যানের বিশাল বাড়ির উঠোনে বিয়ের আসর জমে ওঠে। চারিদিকে আলোকসজ্জা আর মানুষের ভিড় থাকলেও একটা থমথমে নীরবতা যেন চারদিক জেঁকে বসে আছে। গ্রামের মানুষ আসছে খাচ্ছে, কিন্তু নিশি আর অয়নের দিকে তাকালে এক অদ্ভুত অস্বস্তি অনুভব করছে। চাচা, 1 মিনিট আপনার সাথে জরুরি কথা ছিল। আড়ালে এসে একটা কথা বলি, আপনি কি এই কাজটা সত্যিই ঠিক করছেন? এই সামান্য একটা নিচু ফ্যামিলিতে নিশিকে বিয়ে দিয়ে আপনি আমাদের বংশের মানসম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছেন না তো? নিশি আপনার একমাত্র মেয়ে, তাকে একটা সাধারণ কর্মচারীর ছেলের হাতে তুলে দিতে আপনার কলিজা একটুও কাঁপল না? এলাকার মানুষ কিন্তু হাসাহাসি করবে। তুই এখনো ছোট, রাজনীতির অনেক মারপ্যাচ তুই বুঝিস না। সামনে নির্বাচন, এটা ভুলে যাস না। আর নির্বাচনে জেতার জন্য সবকিছু করা লাগে। এই বিয়েটা স্রেফ একটা বিয়ে নয়, এটা আমার ক্ষমতার নতুন একটা সিঁড়ি। এই ত্যাগের খবর যখন এলাকায় ছড়িয়ে পড়বে তখন আমার ইমেজ কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কি ভেবে দেখেছিস? আমি কি করছি আর কেন করছি সেটা সময় হলেই বুঝতে পারবি। আপাতত মুখ বন্ধ রাখ আর মেহমানদের দেখাশোনা কর। নিশির বাবা আসরের মাঝখানে গিয়ে বুক ফুলিয়ে দাঁড়ান। চারদিকে গ্রামের গণ্যমান্য মানুষ আর সাধারণ ভোটারদের ভিড়। কাজী সাহেব কলম এগিয়ে দিলেন অয়ন আর নিশির দিকে। নিশি এক মুহূর্ত অয়নের দিকে বিষাক্ত চোখে তাকিয়ে সই করে দেয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতেই চেয়ারম্যান সাহেব হাত উঁচিয়ে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিতে শুরু করেন। ভাই ও বন্ধুরা আমার, আজ আপনারা সাক্ষী থাকলেন। আমি মুখে যা বলি কাজেও তাই করি। আমি সবসময় বলি আমার কাছে ছোট বড় ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই। মানুষই মানুষের আসল পরিচয়। তার প্রমাণ দিতে আমি আমার কলেজের টুকরা একমাত্র মেয়ে নিশিকে সামান্য একজন কর্মচারীর ছেলের সাথে বিয়ে দিতে 2 বার ভাবলাম না। কারণ আমি চাই এই গ্রামে সাম্য আসুক। আপনারা যেন বুঝতে পারেন আপনাদের চেয়ারম্যানই আপনাদেরই একজন। উপস্থিত সাধারণ মানুষ চেয়ারম্যানের এই নাটকীয় মুহূর্ত দেখে হাততালি ফেটে পড়ে। তারা ভাবলো চেয়ারম্যান কত দয়ালু, কিন্তু আসরের এক কোণায় দাঁড়িয়ে নিশি তখন রাগে নিজের ঠোঁট কামড়াচ্ছে। বাবা নিজের ভোটের জন্য আমাকে দাবার গুটি বানালে?
এই লোকগুলো দেখানোর জন্য আমার জীবনটা এই লোকগুলোকে দেখানোর জন্য আমার জীবনটা এই আপদটার সাথে বেঁধে দিলে? ঠিক আছে, তোমার চাল তুমি চেলেছো, এবার আমি আমার চাল চালবো। এই অয়নকে তুমি যার ছেলে হিসেবে পরিচয় দিলে, তাকে দিয়েই আমি তোমার এই সাজানো নাটক তছনছ করে দিব। তুমি যদি ডালে ডালে চলো বাবা, তবে আমি কিন্তু পাতায় পাতায় চলতে জানি। নিশি আপনার বাবার অভিনয় দেখলেন? মানুষগুলো তো ওনাকে দেবদূত মনে করছে, কিন্তু আমার খুব ভয় লাগছে। এই সইটা করার পর থেকে মনে হচ্ছে আমি নিজের মরণ পরোয়ানায় সই করেছি। আপনি এখন কি করবেন? আপনি কি সত্যি আমাকে মেনে নেবেন, নাকি অন্য কোনো মতলব আছে আপনার মাথায়? তুই কি পাগল হয়েছিস অয়ন? এখানে এসব কথা বলার সাহস পাস কি করে? চুপচাপ থাক, লোকে যেন মনে করে তুই এই বিয়েতে খুব খুশি। আর শোন, বাবার এই দয়ার নাটক বেশিক্ষণ টিকবে না। বাসর ঘরে চল, সেখানে তোর জন্য আসল উপহার অপেক্ষা করছে। তুই ভাবছিস চেয়ারম্যানের জামাই হয়ে রাজপ্রাসাদে আছিস? ভুল ভাবছিস। আজ থেকে তুই আমার ব্যক্তিগত নরকে পা রাখলি। বিয়ের সব হট্টগোল শেষ করে নিশি আর অয়ন এখন বাসর ঘরে। বাইরে এখনো দু একজন মেহমানের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু এই সাজানো ঘরের ভেতরে এক কবরের মতো নীরবতা। অয়ন দরজার কাছে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, আর নিশি বিছানায় বসে রাগে ফুঁসছে। ওখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? দরজাটা ভালো করে আটকে দিয়ে এদিকে আয়। তোকে তো অনেক আগেই বলেছি, এটা কোনো বাসর ঘর নয়, এটা তোর জন্য একটা বন্দিশালা। তুই কি ভেবেছিস তোর গলায় ফুলের মালা পড়েছে বলে তুই এই বাড়ির জামাই হয়ে রাজভোগ খাবি? ভুল ভাবছিস অয়ন, একদম ভুল ভাবছিস। নিশি, আপনি দয়া করে শান্ত হন। আমি জানি আপনি এই বিয়েতে খুশি নন। বিশ্বাস করুন, আমিও খুশি হতে পারছি না। আপনার বাবা আমাকে জোর করে এই অবস্থায় ফেলেছেন। আমি চাইলে পালিয়ে যেতে পারতাম না, ওনার লোক আমাকে ঘিরে রেখেছিল। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তবে আমাকে কেন এভাবে শাস্তি দিচ্ছেন? তুই ক্ষতি করিসনি, তুই যে আমার সামনে দাঁড়িয়ে আছিস এটাই আমার জন্য সবচেয়ে বড় ক্ষতি। আমার মতো একটা মেয়ের পাশে তোর মতো একটা রাস্তার ছেলেকে লোকে কল্পনা করে ভাবলে আমার ঘৃণায় গা রিড়ি করে। শোন, বাবা তোকে জামাই আদর করতে পারে, কিন্তু আমি তোকে চাকরের অধম করে রাখবো। ওই দেখ, আলমারির উপরে একটা পাতলা চাদর আছে, ওটা দিয়ে নিচের মেঝের এক কোনায় গিয়ে শো। আজ থেকে এই মেঝেটাই তোর বিছানা। নিশি, আমি কি সত্যি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করেছি? আপনার বাবা যদি সকালে এসে দেখে আমি নিচে শুয়ে আছি, তবে উনি আমাকে আস্ত রাখবেন না। আপনি কি চান উনি আমাকে মেরে ফেলুন? আপনি অন্তত মানুষের মতো ব্যবহার করুন আমার সাথে। আমি কোনো অন্যায় করিনি। আমার বাবার নাম নিয়ে আমাকে ভয় দেখাবি না। তুই ভাবছিস বাবার কাছে বিচার দিয়ে বেঁচে যাবি? তুই যদি বাবাকে একটা শব্দও বলিস, তবে তোর কপালে কি আছে তা তুই কল্পনাও করতে পারবি না। বাসরাতে স্বামী স্ত্রীর মাঝে কি হয় সেটা তো বাবা দেখতে আসবে না। যা বলছি তাই কর, চাদরটা মেঝেতে পাত আর ওখানে চুপচাপ পড়ে থাক। আর শোন, আমার এই সাজানো বিছানায় বসার বা ছোঁয়ার চেষ্টা করবি না একদম। অয়ন অসহায় চোখে নিশির দিকে তাকিয়ে রয়, তার চোখে তখন জল টলমল করছে। সে আলমারির উপর থেকে চাদরটা পেরে মেঝের শক্ত জায়গায় বিছালো। তার পুরো শরীর অপমানে কাঁপছে। কি হলো? মেঝেতে শুতে খুব কষ্ট হচ্ছে? বড় ঘরের বড় বিছানায় শোয়ার স্বপ্ন ছিল বুঝি? তোর মতো ছেলেদের স্বপ্নগুলো এইভাবে ধুলোয় মিশিয়ে দিতে আমার খুব ভালো লাগে। তুই তো ভাবছিলি চেয়ারম্যানের মেয়েকে বিয়ে করে রাতারাতি বড়লোক হয়ে যাবে। সেই সুযোগ আমি তোকে দেব না। কাল সকাল থেকে তোকে দিয়ে আমি আমার ঘরের সব কাজ করাবো। কাজের লোকেরাও তোকে দেখে হাসবে। নিশি, আপনি নিজেকে অনেক বড় মনে করেন, তাই না? টাকা আর ক্ষমতা থাকলে মানুষ কি অন্যকে মানুষ মনে করে না? আপনি আজ আমাকে অপমান করছেন ঠিকই, কিন্তু মনে রাখবেন, সব দিন সমান যায় না। আমি নিরুপায় বলে আজ আপনার সব অত্যাচার সহ্য করছি, কিন্তু একদিন হয়তো আপনাকেও ওই চোখের জল ফেলতে হবে। মুখ সামলে কথা বলবি অয়ন। আমার সামনে বড় বড় নীতির কথা বলার সাহস পাস কি করে? তোর মতো একটা লোকের মুখে জ্ঞান শুনতে আমি রাজি না। যা এখন লাইটটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা কর, আর কাল ভোরেই সবাই ওঠার আগেই উঠে যাবি। কেউ যেন না বোঝে তুই মেঝেতে শুয়েছিস। বাবার সামনে তুই হবি আমার আদর্শ স্বামী, আর আমার সামনে আমার কেনা গোলাম। মনে থাকবে তো? অয়ন আর কোনো উত্তর দিল না। সে লাইটটা বন্ধ করে অন্ধকারের মধ্যে মেঝেতে শুয়ে পড়ে। নিশি বিছানায় আয়েশ করে শুলেও তার মনে কোনো শান্তি নেই। তার মাথায় শুধু ঘুরছে কিভাবে অয়নকে ব্যবহার করে তার বাবার সেই দয়ার সাগর ইমেজটা ভেঙে দেওয়া যায়। বাবা, তুমি তো রাজনীতি করতে গিয়ে আমার জীবনটা নষ্ট করলে। এবার দেখো আমি কি করি।
এই অয়নকে দিয়েই আমি আমার সব মান সম্মান মাটির সাথে মিশিয়ে দেব। লোকে যখন জানবে তোমার জামাই আসলে তোমারই বাড়িতে গোলামি করে, তখন তোমার ওই সাম্য আর ভেদাভেদহীন কথাগুলো লোকে হাসির ছলে উড়িয়ে দেবে। খেলা মাত্র শুরু হলো বাবা। নিশি, আপনি কি ঘুমিয়েছেন? আমার খুব পানির পিপাসা পেয়েছে। আমি কি এক গ্লাস পানি খেতে পারি? পানির জগটা ওই টেবিলের ওপর রাখা আছে, নিজে গিয়ে খেয়ে নে। আর শোন, আমাকে যেন বারবার ডাকতে না হয়। আমার ঘুমের ব্যাঘাত ঘটালে কিন্তু তোকে এক্ষুনি ঘর থেকে বের করে দেব। মনে রাখবি, এই ঘরে থাকার অধিকার তোকে আমি দয়া করে দিয়েছি। অয়ন অন্ধকারে হাতড়ে পানির জগটা খুঁজে নেয়। এক গ্লাস পানি খেয়ে সে আবার মেঝেতে ফিরে এলো। তার মনে হলো আজ থেকে তার জন্য প্রতিটি মুহূর্ত এক একটা পাহাড়ের মতো ভারী হয়ে যাবে। বাসরাতের গুমট অন্ধকার কাটিয়ে সকালের আলো ফুটতে না ফুটতে দরজায় কড়া নাড়ার শব্দে অয়নের তন্দ্রা ছুটে যায়। মেঝের শক্ত বিছানায় শুয়ে সারা রাত তার শরীরে প্রচন্ড ব্যথা হয়ে গেছে। দরজার উপাস থেকে নিশির চাচাতো বোন আয়েশার চড়া গলা শোনা যাচ্ছে। ও নিশি আপা, ও দুলাভাই, বেলা তো অনেক হলো, এবার অন্তত দরজাটা খোলেন। সবাই নিচে আপনাদের জন্য অপেক্ষা করছে। নাস্তা রেডি। আব্বা তো বারবার জিজ্ঞেস করছে দুলাভাইয়ের ঘুম ভাঙলো কিনা। এত বেলা পর্যন্ত ঘুমালে চলে? জলদি উঠেন আপা। নিশি, শুনছেন? আয়েশা ডাকছে, তাড়াতাড়ি উঠুন। কেউ যদি এই অবস্থায় আমাদের দেখে ফেলে তবে কিন্তু তুল কালাম হয়ে যাবে। আপনার বাবা জানলে আমার আর আস্ত থাকা হবে না। দয়া করে মেঝে থেকে চাদরটা তুলে ফেলুন। আপনি কি বুঝতে পারছেন পরিস্থিতি কতটা জটিল হতে পারে? তুই কি জন্মগতভাবেই একটু বেশি ভীতু অয়ন? আয়েশা ডাকছে তাতে আমার কি? ও ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে ফিরে যাবে। আমি আমার ঘুমের ব্যাঘাত একদম পছন্দ করি না। আর কেউ দেখলে দেখুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি তো আর কাউকে ভয় পেয়ে এই সিদ্ধান্ত নেইনি। নিশি, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি তো বেশ আয়েশ করে বিছানায় বসে আছেন। আপনার মুখে কোনো দুশ্চিন্তার ছাপই নেই। আপনি একদম চিল মোডে রয়েছেন, অথচ বাইরে সবাই আমাদের ডাকছে। আপনার মনে কি একটু ভয় নেই? কেউ যদি দরজার ফাঁক দিয়ে দেখে ফেলে যে আমি মেঝেতে শুয়ে আছি, তবে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আপনার চিন্তা হচ্ছে না? একদমই না, বিন্দুমাত্র চিন্তা হচ্ছে না আমার। বরং আমার ভালোই লাগছে এটা ভেবে যে খেলাটা এবার জমবে। আমি আমার বাবাকে এবার হাড়ে হাড়ে বুঝিয়ে দেব যে আমার সাথে চালাকি করা বা আমার ওপর জোর খাটানোর শাস্তি কি হতে পারে। বাবা চেয়েছেন আমি সংসার করি, ঠিক আছে, আমি সংসার করছি। কিন্তু সেই সংসারের আসল চেহারাটা যখন সবার সামনে আসবে, তখন বাবার ওই সম্মানের মুখোশটা খসে পড়বে। তুই শুধু দেখে যা আমি কি করি। নিশি বিছানা থেকে হাই তুলে নামে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলগুলো ঠিক করে নেয়। অয়ন তাড়াহুড়ো করে মেঝে থেকে চাদর আর বালিশ আলমারির উপর লুকিয়ে ফেলল। নিশি তখনও রহস্যময় হাসি দিচ্ছে। অয়ন, দরজাটা খোলার আগে শোন, বাইরে যাওয়ার পর তুই আমার সামনে একদম স্বামী সাজার চেষ্টা করবি না। সবার সামনে আমি নাটক করব ঠিকই, কিন্তু আড়ালে তুই যেন তোর সীমা ভুলে না যাস। এখন যা, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আয়। তোর ওই ফ্যাকাশে মুখ দেখলে সবাই সন্দেহ করবে। অয়ন দ্রুত ফ্রেশ হয়ে নেয়। নিশিও তার সাজগোজ শেষ করে দরজার দিকে এগিয়ে এলো। কিন্তু হুট করে নিশি থামতে পেছন থেকে দ্রুত হেঁটে আসা অয়ন নিজেকে সামলাতে পারলো না। আরে, আপনি হঠাৎ থেমে গেলেন কেন? আমি তো আপনার গায়েই পড়ে যাচ্ছিলাম। থামলাম কারণ তোর জামার কলারটা ঠিক নেই। বাবা দেখলে ভাববে আমি তোকে মারধর করেছি। নিশি হুট করে অয়নের কলার টেনে ধরে। অয়ন অপ্রস্তুত হয়ে নিশির একদম কাছাকাছি চলে আসে। দুজনের নিঃশ্বাস একে অপরের মুখে লাগছে। অয়ন নিশির চোখের দিকে তাকাতেই দেখে সেখানে এক অদ্ভুত মায়া আর জেদ মিশে আছে। নিশি খুব যত্নে অয়নের কলারটা ঠিক করে দিচ্ছিল, কিন্তু তার স্পর্শে একটা অদ্ভুত বিদ্যুৎ খেলে গেল অয়নের শরীরে। নিশি, আপনি আপনি খুব কাছে চলে এসেছেন। কেউ দেখলে ভুল বুঝবে। আপনি কি চাইছেন আমি আপনার খুব কাছে থাকি? আপনার গায়ের পারফিউমের গন্ধে আমার মাথা ঝিমঝিম করছে। একটু সামনে আয়, একদম বাজে কথা বলবি না। আমি শুধু নাটকটা নিখুঁত করার চেষ্টা করছি। তুই কি ভেবেছিস তোর প্রেমে পড়ে গেছি? শোন অয়ন, তুই দেখতে মন্দ না, কিন্তু তোর ব্যক্তিত্ব ওই রাস্তার ধুলোর সমান। তোর মতো ছেলেকে আমি স্রেফ ঘৃণা করি। এই যে তোর এত কাছে দাঁড়িয়ে আছি, এটা শুধু বাইরের লোকজনকে দেখানোর জন্য একটা রিহার্সাল, যাতে আমরা বাইরে বেরোলে কেউ বুঝতে না পারে ভেতরে আমাদের কি অবস্থা। আপনার এই রহস্য আমি কোনো দিন বুঝতে পারবো না নিশি। আপনি একদিকে আমাকে নরক যন্ত্রণার কথা বলছেন, আবার অন্যদিকে এভাবে কাছে এসে আমাকে পাগল করে দিচ্ছেন। আপনি ঠিক কী চান?
আপনার এই টক ঝাল মিষ্টি স্বভাব সামলানো আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। তোকে বুঝতে হবে না, তুই শুধু তোর কাজ করবি। এখন দরজাটা খোল আর মুখে একটা কৃত্রিম হাসি রাখ। মনে রাখবি তুই এই বাড়ির সিনিয়র জামাই। এখন সবার সামনে তোর ভাবমূর্তি রক্ষা করার দায়িত্ব তোর, কিন্তু ঘরের ভেতরে তুই আমার ওই চাদরের মতোই নগণ্য। নিশি নিজের দরজার ছিটকিনি খুলল। বাইরে আয়শা দাঁড়িয়েছিল। নিশি আর অয়নকে একসাথে খুব কাছে দাঁড়িয়ে থাকতে দেখে আয়শা মুচকি হাসে। ও মা, আপনারাও তো দেখছি খুব রোমান্টিক মুডে আছেন। এত সকালে কলার ঠিক করে দেওয়া হচ্ছে বুঝি? আমি তো ভাবলাম দুলাভাই বুঝি আপনাকে ভয় পেয়ে ঘরের কোনায় লুকিয়ে আছে, কিন্তু আপনাদের দেখে তো মনে হচ্ছে আপনারা গতকালই সব মান অভিমান ভুলে গেছেন। আয়শা, বেশি কথা বলিস না তো। দুলা ভাইয়ের প্রতি আমার টান কতটুকু সেটা তো তোরা বাইরে থেকে বুঝবি না। এখন চল, বাবার সামনে যেতে হবে। অয়ন, চলো আমার সাথে। নিশি অয়নের হাতটা শক্ত করে ধরে। অয়ন অবাক হয়ে নিশির দিকে তাকাতেই নিশি তার হাতের উপর নখ দিয়ে একটা চিমটি কাটে। অয়ন ব্যথায় চিৎকার করতে গিয়েও হাসি মুখে সামলে নেয়। তারা দুজন একসাথে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল, যেখানে চেয়ারম্যান সাহেব নাস্তার টেবিলে বসে গম্ভীর মুখে তাদেরই অপেক্ষা করছেন। ড্রয়িং রুমে পা রাখতে এক অদ্ভুত থমথমে পরিবেশ টের পেল অয়ন। নাস্তার টেবিলে চেয়ারম্যান সাহেব এক হাতে খবরের কাগজ আর অন্য হাতে চায়ের কাপ নিয়ে বসে আছেন। নিশি অয়নের হাত এমনভাবে ধরে রেখেছে যেন তারা পৃথিবীর সবচেয়ে সুখী দম্পতি, কিন্তু নিশি অয়নের হাতে এমনভাবে নখ বসিয়ে রেখেছে যে অয়ন ব্যথায় নীল হয়ে যাচ্ছে, অথচ মুখে হাসি বজায় রাখতে হচ্ছে। তোদের তো উঠতে অনেক বেলা হলো, বিয়ের পরের প্রথম সকাল। আমি আশা করেছিলাম তোরা ভোরেই টেবিলে থাকবি। অয়ন, বসো এখানে। আমাদের বাড়ির জামাই হিসেবে এখন থেকে এই চেয়ারটা তোমার। নিশি, তুইও অয়নের পাশে বস। বাবা, আসলে আমার জামাইয়ের কাল সারা রাত একটুও ঘুম হয়নি। একে তো নতুন জায়গা, তার উপর আমি তো সারাক্ষণ ওকে এটা সেটা বলে জ্বালাতন করেছি। আসলে অয়ন মানুষটা এত সহজ সরল যে ওকে একটু রাগাতে আমার খুব ভালো লাগে। ওই সকালের ঘুমটা একটু গভীর হয়ে গেছিল। কিছু মনে করো না বাবা। ভালো, খুব ভালো। তোমাদের মধ্যে মিল থাকাটাই জরুরি। অয়ন, তুমি সংকোচ করো না। এখন থেকে এটা তোমার নিজের বাড়ি। আমি চাই এলাকার সবাই জানুক আমার জামাই আমার সাথেই থাকে। সামনে নির্বাচনের কাজ শুরু হবে। তোমাকে তো অনেক বড় একটা দায়িত্ব দেব আমি। তোমার মতন একজন বিশ্বস্ত লোকই তো আমার দরকার। জি চেয়ারম্যান সাহেব, আপনি যা বলবেন তাই হবে। আমি আপনার আদেশ পালন করতে সবসময় প্রস্তুত। আপনি আমাকে যোগ্য মনে করেছেন, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আসলে নিশি আমাকে খুব ভালোভাবে আগলে রেখেছে, আমার কোনো সমস্যা হতে দিচ্ছে না। ও আমাকে অনেক সাহায্য করছে সব বুঝতে। বাবা দেখো, তোমার জামাই লজ্জা পেয়ে মুখ নিচু করে আছে। ও কি জানে না ওর বউ এখন ওই বাড়ির সিনিয়র মেম্বার? আমার কথার অবাধ্য হওয়ার ক্ষমতা তো ওর নেই। অয়ন, এই নাও মাংসটা খাও। তুমি তো কাল রাতেও ঠিকমতো কিছু খাওনি। বাবার সামনে লজ্জা পাওয়ার কিছুই নেই। আমি তো আছি তোমার খেয়াল রাখার জন্য। নিশি, তুই দেখছি জামাইকে শাসন করা শুরু করেছিস। ঠিক আছে, তবে মনে রাখিস অয়ন এখন থেকে আমাদের মান সম্মান। অয়ন, খাওয়া দাওয়ার পর তুমি একটু আমার সাথে স্টাডি রুমে আসবে। তোমার চাকরির ব্যাপারেও একটা বড় সিদ্ধান্ত নিয়েছি। নিশি, আপনি দয়া করে আর কিছু দেবেন না, আমার পেট ভরে গেছে। চেয়ারম্যান সাহেব, আমি আসছি আপনার সাথে। আপনি একটু সময় দিলেই আমি হাজির হব। কেন বাবা? বাবার সাথে কথা তো পরে হবে, আগে আমার সাথে একটু বাগানে চলো। বাবা, তুমি তো জানো বিয়ের পরের প্রথম সকালে একটু সময় একা কাটাতে হয়। তুমি কি এখনই ওকে কাজে লাগিয়ে দেবে? জামাইয়ের সাথে আমারও তো কিছু ব্যক্তিগত আলাপ আছে। আচ্ছা ঠিক আছে, যা তোরা ঘুরে আয়। তবে বেশিক্ষণ না নিশি, রাজনীতির ময়দানে সময় খুব দামি। অয়নকে ছাড়া আমার অনেক মিটিং অসম্পূর্ণ থেকে যাবে। নিশি অয়নকে এক প্রকার টেনে বাগানের একদম নির্জন কোনায় নিয়ে আসে। সেখানে নিয়ে নিশি হুট করে অয়নের হাত ছেড়ে দেয়। অয়ন তখনও বুঝে উঠতে পারছিল না নিশি এখন কি করবে। কিরে অয়ন, খুব তো পিরিত দেখাচ্ছিস বাবার সামনে। জি চেয়ারম্যান সাহেব, আপনি যা বলবেন তাই হবে। একদম পাঁচাটা গোলামের মতো কথা বলছিলি কেন? তুই কি ভেবেছিস বাবার ওই স্টাডি রুমে গেলেই তুই অনেক বড় কেউ হয়ে যাবি? নিশি, আপনি কেন বুঝতে চাইছেন না যে আমি নিজের জীবন বাঁচাতে আপনার বাবার কথা শুনছি? উনি যদি সন্দেহ করেন আমাদের মাঝে সব কিছু ঠিক নেই, তবে উনি আমাকে আস্ত রাখবেন না। আপনি কি চান আমি লাশ হয়ে এই বাড়ি থেকে বের হই? আপনি নাস্তার টেবিলে আমার সাথে ওভাবে নাটক না করলে কি হতো না?
নাটক আমি করেছি যাতে বাবা নিশ্চিত হয়, কিন্তু তুই যেটা করছিস সেটা চাটুকারিতা। শোন অয়ন, বাবা তোকে চাকরির লোভ দেখিয়ে রাজনীতিতে নামাবে। তুই যদি বাবার কোনো অবৈধ কাজে সাহায্য করিস তবে আমি তোকে জেল খাটাবো। তোর দায়িত্ব হবে বাবা কি কি প্ল্যান করছিস সেগুলো আমাকে বলা। আর যদি সেটা না করিস তবে বাসর রাতে ওই মেঝের বিছানাটাও তুই হারাবি। আপনি আপনার বাবার বিরুদ্ধে আমাকে গুপ্তচর হিসেবে ব্যবহার করতে চাইছেন। উনি আপনার বাবা নিশি। আপনি নিজের বাবার ক্ষতি কিভাবে চাইতে পারেন? আমি এই ঝামেলার মাঝে থাকতে চাই না। আমাকে দয়া করে মুক্তি দিন। মুক্তি তোকে কেউ দেবে না। তুই এখন আগুনের মাঝে আছিস। একদিকে বাবার রাজনীতি আর অন্যদিকে আমার জেদ। তুই যদি বাবার পক্ষে থাকিস তবে আমি তোকে ধ্বংস করব, আর যদি আমার হয়ে কাজ করিস তবে হয়তো তোর এই প্রাণটা আমি দয়া করে ভিক্ষা দেব। চিন্তা করে দেখ তুই কোন দিকে যাবি। অয়ন বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হলো সে এক গোলক ধাঁধায় আটকে পড়েছে। অয়ন বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হলো সে এক গোলক ধাঁধায় আটকে গেছে। ঠিক সেই মুহূর্তে আয়েশা দূর থেকে চিৎকার করে ডাকলো, কারণ বাড়ির ভেতর থেকে কোনো এক জরুরি ফোন এসেছে যা চেয়ারম্যান সাহেবকে বিচলিত করে তুলেছে। অয়ন আর নিশি দুজনেই দ্রুত বাড়ির ভেতর দৌড়ে গেল, এক অজানা উত্তেজনা টানে। আয়েশার চিৎকারে বাগানের নিস্তব্ধতা ভেঙে গেল। অয়ন ভয় পেয়ে বাড়ির দিকে তাকালেও নিশি নড়ল না। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। হাত তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক পৈশাচিক তৃপ্তির হাসি। তার মানে খেলাটা শুরু হয়ে গিয়েছে। আমি যতটা সময় চেয়েছিলাম তার আগেই দানটা পড়ে গেল। বাহ, রাজনীতি তো বেশ ভালোই জমে উঠেছে দেখছি। নিশি, আপনি কি বলছেন এসব? কিসের খেলা শুরু হয়েছে? আর আপনি ওভাবে হাসছেন কেন? জরুরি ফোন কল শুনে যে কেউ বিচলিত হয়, আর আপনি মনে মনে আনন্দ পাচ্ছেন। আপনি কি আগে থেকেই জানতেন কিছু একটা হতে চলেছে? আপনার কথাগুলো আমি একদমই বুঝতে পারছি না। তোকে বুঝতে হবে না অয়ন, তুই শুধু দেখে যা। আমি বলেছিলাম না বাবার ডালে ডালে চললে আমি পাতায় পাতায় চলি। বাবার তৈরি করা এই সিংহাসনে আমি নিজ হাতে আগুন দেব। তুই কি ভেবেছিস আমি শুধু তোর উপর অত্যাচার করার জন্য এই বিয়েতে রাজি হয়েছি? না অয়ন, আমার লক্ষ্য অনেক বড়। এখন চল বাড়ির ভেতরে গিয়ে বাবার ওই আতঙ্কিত মুখটা দেখে আসি। নিশি হুট করে অয়নের হাতটা শক্ত করে ধরে, আর তার হাতের আঙ্গুলগুলো অয়নের হাতের আঙ্গুলের সাথে নিবিড়ভাবে মিশে গেল। হঠাৎ করে নিশির এমন স্পর্শে অয়ন থমকে দাঁড়ায়। তার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। নিশি, আপনি বারবার এভাবে আমার হাত ধরছেন কেন? একবার আপনি আমাকে ঘৃণা করছেন বলছেন, এবার আবার পরক্ষণে এভাবে কাছে আসছেন। আপনার স্পর্শে আমার ভেতরটা কেন জানি ওলট পালট হয়ে যাচ্ছে। দয়া করে এভাবে আমাকে বিচলিত করবেন না। আমি আপনার চালের কোনো দাবার গুটি হতে চাই না। বেশি নাটক করবি না অয়ন। তোর হাত ধরেছি কারণ এখন আমাদের বাড়ির ভেতরে ঢুকতে হবে। সবাই যেন দেখে আমরা কত বড় প্রেমিক জুটি। তোর শিহরণ হচ্ছে না কি হচ্ছে তা শোনার সময় আমার নেই। তোর হাতটা আমার কাছে শুধু একটা অভিনয়ের অংশ। এখন চল আমার সাথে। নিশি প্রায় টেনে অয়নকে ড্রয়িং রুমে নিয়ে এলো। সেখানে গিয়ে দেখা গেল চেয়ারম্যান সাহেব ফোন কানে নিয়ে সোফায় ধপ করে বসে পড়েছে। ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, আর চোখের দৃষ্টি শূন্য হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? আমার বিশ্বস্ত লোকগুলো এভাবে আমার পিঠে ছুরি মারল? আমার গোদামে রাখা সব চাল আর গম পুলিশ কিভাবে হানা দিয়ে ধরলো? এটা তো গোপন থাকার কথা ছিল। কেউ একজন আমার ভেতরের সব খবর পুলিশের কাছে পৌঁছে দিয়েছে, কিন্তু কে? কার এত বড় সাহস? বাবা কি হয়েছে তোমার? অতটা বিচলিত দেখাচ্ছে কেন তোমাকে? ফোন রাখার পর থেকে তো তোমার চেহারা একদম ফ্যাকাশে হয়ে গেছে। কোনো খারাপ খবর এসেছে নাকি? তোমার গুদাম নিয়ে কোনো ঝামেলা হয়েছে? নিশি, আমার সাজানো গোছানো বাগান নষ্ট হতে চলেছে। কেউ একজন আমার দীর্ঘদিনের জমানো সম্মানে কালি দিয়েছে। পুলিশ আমার অবৈধ মালের সব হদিস পেয়ে গেছে। নির্বাচন তো পরের কথা, এখন জেল থেকে বাঁচাই কঠিন হয়ে যাবে। কে এই কাজটা করতে পারে আমি কিছুই ভেবে পাচ্ছি না। অয়ন, তুমি কি কাউকে কিছু বলেছিলে? আমার স্টাডি রুমের খবর কি বাইরে গেছে? না না চেয়ারম্যান সাহেব, আমি তো কাল থেকে নিশির সাথেই আছি। আমি কাউকে কিছু বলিনি। আর আমি তো আপনার এসব কাজের হদিসও জানি না। আপনি আমাকে সন্দেহ করবেন না দয়া করে। আমি আপনার সাথেই আছি। অয়নকে কেন সন্দেহ করছো বাবা? ও তো সকাল থেকে আমার নজরে নজরে আছে। ও তো তোমারই জামাই, ও কেন তোমার ক্ষতি করবে? বরং খোঁজ নাও তোমার আশেপাশে থাকা ওই চামচাদের মাঝে কেউ গাদ্দারি করেছে কিনা। তবে শোনো বাবা, পাপ ছাড়লে কি আর বাপকে ছাড়ে?
কোনো একটা ভুল তো তুমি করেছই। খুব তো সাম্যের ভাষণ দিয়েছিলে আসরে, এবার দেখো তোমার ইমেজ কিভাবে মাটির সাথে মিশে যায়। পুলিশের কাছে ওই খবরগুলো আমিই পাঠিয়েছি অয়নের ফোন ব্যবহার করে। এখন পুলিশও জানবে আর গ্রামবাসীও জানবে যে তাদের মহান চেয়ারম্যান আসলে কতটা দুর্নীতিবাজ। অয়নকে সন্দেহ করে কোনো লাভ নেই বাবা, তোমার আসল শত্রু তোমার পাশেই বসে আছে। নিশি, আপনি ওভাবে বাবার দিকে তাকিয়ে আছেন কেন? আপনার চোখে আমি এক অদ্ভুত উল্লাস দেখতে পাচ্ছি। আপনি কি সত্যি কিছু একটা করেছেন? আপনার কি একটু খারাপ লাগছে না আপনার বাবার এই অবস্থা দেখে? একদম চুপ অয়ন, একটা শব্দ উচ্চারণ করবি না। এখন শুধু নাটকটা দেখ। বাবা তুমি ভেঙে পড়ো না, আমি আছি না। আমরা একটা ব্যবস্থা ঠিকই বের করব। অয়ন চলো আমরা ওনার পাশে গিয়ে বসি, আর আমাদের ঐক্যবদ্ধ থাকাটা খুব জরুরি। নিশি অয়নকে নিয়ে চেয়ারম্যানের পাশে গিয়ে বসে এবং ওনার হাতটা মাথায় রাখলো, কিন্তু হারালে সে অয়নের হাতের উপর নখ দিয়ে চেপে ধরে যাতে অয়ন কোনো কথা বলতে না পারে। অয়ন ব্যথায় মুখ চুখ কোচকে ফেললেও নিশি সেই রহস্যময় শীতল চাহনির ভয়ে চুপ করে রইল। বাবার অবৈধ ব্যবসা আর আরো গোপন নথিপত্র আর ভিডিও প্রমাণ জোগাড় করতে নিশি গভীর রাতে পেছনের দরজা দিয়ে বেরিয়ে পড়ে। সে জানতো চেয়ারম্যানের পুরনো চালের মেলে একটা গোপন ঘর আছে যেখানে সব কালো টাকার হিসাব রাখা হয়। নিশি পা টিপে টিপে সে অন্ধকার ঘরে ঢোকার চেষ্টা করছিল। নিশি সন্তর্পণে মিলের ভেতর ঢোকার চেষ্টা করছিল। এই তো সেই জায়গা। আর যদি এখান থেকে ফাইলগুলো সরাতে পারি তবে বাবাকে আর কেউ বাঁচাতে পারবে না। দুর্নীতি দমন কমিশন একবার এই নথিপত্র হাতে পেলে বাবার জেল নিশ্চিত। রাজনীতি আর ক্ষমতার দম্ভ আমি আজ চুরমার করে দেব। কিন্তু মিলের ভেতরে এত আলো জ্বলছে কেন? পাহারা কি আগের চেয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে? চারপাশের থেকে টর্চের আলো তার উপরে এসে পড়ে। গোদামের ভেতর ওর পেতে থাকা একদল সশস্ত্র লোক তাকে ঘিরে ফেললো। তারা চেয়ারম্যানের নতুন ভাড়া করা ভাড়াটে গুন্ডা, যারা নিশিকে আগে কখনোই দেখেনি। কে রে তুই? এই মাঝরাতে চেয়ারম্যান সাহেবের গোপন গুদামে কি করছিস? মুখ খোল, নয়তো এই চাকু দিয়ে তোর গল চিরে দিব। নিশ্চয়ই তুই পুলিশের চোর, নয়তো প্রতিপক্ষের পাঠানো কোনো টিকটিকি। তোকে তো আজ জ্যান্ত কবর দিব আমরা। ওরে কালু, একে ধর, হাত পা বেঁধে ফেল। খবরদার, আমাকে ছোঁয়ার সাহস করবি না তোরা। তোরা জানিস আমি কে? তোরা এখানে কার পাহারায় আছিস? তোদের সাহস তো কম না, আমার গায়ে হাত দিতে আসিস। আমি যদি একবার মুখ খুলি তবে তোদের এই মিল থেকে লাশ বের হবে। আমি চেয়ারম্যানের মেয়ে। এই চোর এখন চেয়ারম্যানের মেয়ে সেজেছে? শোন ছড়ি, চেয়ারম্যানের মেয়ে এখন বাসর ঘরে ঘুমাচ্ছে। তুই বড় জোর কোনো নেতার রক্ষিতা হতে পারিস। অনেক বড় বড় কথা বলছিস দেখছি। সুন্দর মুখ দেখে মায়া করতে চেয়েছিলাম, কিন্তু তুই তো দেখি বিষাক্ত সাপের মতো ফোঁস করছিস। রতন, একে ডেরা নিয়ে চল, চাবুক মারলে সব গড়গড় করে বলে দেবে। কালু যখন নিশিকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং তার ওড়না ধরে হ্যাঁচকা টান দেয়, ঠিক তখনই অন্ধকারের আড়াল থেকে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে অয়ন। নিশিকে বাঁচাতে সে নিজের জীবনের পরোয়া না করে সামনে এসে দাঁড়ায়। হাত ছাড় ওর। ওর গায়ে হাত দেওয়ার আগে তোদের আমার লাশের উপর দিয়ে যেতে হবে। তোরা জানিস না তোরা কার গায়ে হাত দিয়েছিস? আমি থাকতে কেউ ওর একটা চুলও স্পর্শ করতে পারবি না। রতন, কালু, তোরা যদি বাঁচতে চাস তবে এখনই সরে দাঁড়া। অয়ন, আপনি এখানে কি করে এলেন? আমি তো আপনাকে ঘরে ঘুমন্ত অবস্থায় রেখে এসেছিলাম। আপনি কেন নিজের জীবন বিপন্ন করতে আসলেন? এরা খুনি অয়ন, এরা আপনাকে মেরে ফেলবে। আপনি এখান থেকে পালিয়ে যান। আমি আপনাকে একা ফেলে কোথাও যাব না নিশি। আপনি আমাকে ঘৃণা করেন, গোলাম মনে করেন, কিন্তু আপনি আমার স্ত্রী। আপনাকে রক্ষা করা আমার দায়িত্ব। এই কুলাঙ্গাররা আপনাকে চিনতে পারছে না, কিন্তু আমি তো পারছি। সাহস থাকলে আমার সামনে আয়। মুহূর্তের মধ্যে সেখানে এক রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়ে গেল। অয়ন একা 4-5 জন সশস্ত্র গুন্ডার সাথে লড়তে লাগলো। অয়ন মার্শাল আর্ট জানতো না, কিন্তু তার ভেতরে ছিল অসীম সাহস। সে গোদামের কোনায় থাকা একটা লোহার রড তুলে রতন আর কালুর উপর ঝাঁপিয়ে পড়ে। আয়, কে আগে মরতে চাস এগিয়ে আয়। তোদের এই অবৈধ কারবার আর গুন্ডামি আমি আজ শেষ করে দেব। নিশি, আপনি পালান। আপনি এই সুযোগে মিলের পেছনের গেট দিয়ে বেরিয়ে যান। আমি এদের সামলাচ্ছি। লড়াই চালাকালীন কালু পেছন থেকে অয়নের পিঠে চাকুর আঘাত করলো। যন্ত্রণায় অয়ন চিৎকার করে উঠল। সে দমে গেল না। রক্তে তার পিঠ ভিজে গেলেও সে কালুর হাত মুচড়ে চাকুটা কেড়ে নেয় এবং পাল্টা আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়। অয়নের সাহসিকতা দেখে রতন কিছুটা হকচকিয়ে গেল। অয়ন, আপনার শরীর থেকে রক্ত পড়ছে।
আপনি দয়া করে আর লড়বেন না। আমি এই ফাইলগুলো চাই না, আমি আপনাকে হারাতে চাই না অয়ন। আপনি কেন আমার জন্য এত রক্ত ঝরাচ্ছেন? আমি তো আপনার সাথে কোনো ভালো ব্যবহার করিনি। নিশি চুপ করে থাকুন। আমি এখনো মরে যাইনি। আপনি যতক্ষণ না নিরাপদ হচ্ছেন ততক্ষণ আমার শরীরে প্রাণ থাকবে। রতন আর কে আছিস আয়, তোদের সবকটাকে আজ আমি জমের দুয়ারে পাঠাবো। অয়নের প্রচণ্ড মারমুখী রূপ দেখে এবং গুদামের অন্য পাশ দিয়ে পুলিশের গাড়ির সাইরেন শোনা যেতেই রতন আর তার সঙ্গীরা নিশিকে ছেড়ে পালিয়ে যায়। অয়ন রক্তাক্ত অবস্থায় হাঁপাতে হাঁপাতে নিশির সামনে ধপ করে বসে পড়ে। তার সারা শরীর ঘাম আর রক্তে একাকার হয়ে গেছে। অয়ন, আপনি এত বড় ঝুঁকি কেন নিলেন? আমি তো আপনাকে সবসময় ঘৃণা করেছি, আপনাকে অপমান করেছি, তাও কেন আপনি আমাকে বাঁচাতে নিজের এই অবস্থা করলেন? আপনার এই রক্ত দেখে আমার বুক ফেটে যাচ্ছে। কথা বলুন অয়ন, চুপ করে থাকবেন না। নিশি, আপনি তো ভালো আছেন। আপনি সুস্থ থাকলেই আমার শান্তি। আমি আপনাকে বাঁচাতে পেরেছি, এটাই আমার বড় পাওয়া। আমি হয়তো আপনার যোগ্য স্বামী হতে পারিনি, কিন্তু আপনার শত্রু হতে চাইনি কোনো দিন। আপনার এই চোখের জল, এটা আমার কষ্টের চেয়েও বেশি দামি। নিশি কান্নায় ভেঙে পড়ে এবং অয়নের রক্তাক্ত মাথাটা নিজের কোলের উপর তুলে নেয়। অয়নের নিঃস্বার্থ সাহসিকতা নিশির মনের ভেতর থাকা দীর্ঘদিনের ঘৃণা বরফকে এক নিমিষে গলিয়ে দিল। অন্ধকার মেলের মেঝেতে তখন এক নতুন আবেগের জন্ম হচ্ছিল। নিশি আর অয়ন যখন রক্তাক্ত অবস্থায় টলতে টলতে বাড়ির প্রধান ফটকে এসে পৌঁছায়, তখন রাত প্রায় শেষ হয়ে আসছে। নিশি খুব সাবধানে অয়নকে ধরে ভেতরে ঢুকানোর চেষ্টা করছিল, কিন্তু ড্রয়িং রুমের আলো জ্বলতে দেখে তারা দুজনেই থমকে দাঁড়ায়। সামনে চেয়ারম্যান সাহেব গম্ভীর মুখে সোফায় বসে আছেন। তার দৃষ্টি যেন বাঘের মতো শিকার খুঁজছে। এত রাতে তোরা বাইরে কি করছিলি? আর অয়নের এই অবস্থা কেন? ও সাদা জামাটা রক্ত লাল হয়ে গেছে কেন? নিশি, তোর ওড়নাটা ছিঁড়েছে কিভাবে? আমার তো মনে হচ্ছে তোরা বাড়িতে ছিলি না। সত্যি করে বল, তোরা কোথায় গিয়েছিলি? আর এই চোট কিভাবে লাগলো? বাবা, তুমি এখনো জেগে আছো? আসলে মাঝরাতে তোমার জামাইয়ের খুব আইসক্রিম খাওয়ার ইচ্ছে ছিল, তাই আমরা বাইক নিয়ে একটু হাইওয়ের দিকে গিয়েছিলাম। ফেরার পথে হঠাৎ একটা কুকুর সামনে চলে আসায় অয়ন ব্রেক কষেছিল। অমনি বাইকটা স্লিপ করে আমরা ঝোপের মধ্যে পড়ে যাই। অয়ন আমাকে বাঁচাতে গিয়ে বেশি আঘাত পেয়েছে। জি চেয়ারম্যান সাহেব, নিশি একদম ঠিক বলছে। আমি বাইকটা সামলাতে পারিনি। রাস্তার পাশে কিছু বড় পাথর পড়েছিল, আমি ঠিক সেই পাথরের উপরেই পিঠ দিয়ে পড়েছি, তাই পিঠে একটু বেশি চোট লেগেছে। আপনি চিন্তা করবেন না, আমরা একটু ওষুধ লাগিয়ে নিলেই ঠিক হয়ে যাবে। আপনি বরং এখন ঘুমাতে যান। বাইক অ্যাক্সিডেন্ট? কিন্তু তোর চোট দেখে তো মনে হচ্ছে কেউ তোকে ধারালো কিছু দিয়ে আঘাত করেছে। নিশি, তুই কি আমার থেকে কিছু লুকাচ্ছিস? আমার গুদামে আজ রাতে হামলা হয়েছে, আর তোরা ঠিক এই সময় বাইরে চোট পেয়ে ফিরলি। এটা ঠিক কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? বাবা, তুমি কি আমাদের এখন জেরা করবে নাকি তোমার জামাইয়ের চিকিৎসার ব্যবস্থা করবে? পাথর অনেক সময় ধারের মতো হয়, ওইটাতে ওর পিঠ কেটে গেছে। তুমি মিছিমিছি আমাদের সন্দেহ করছো। আমাদের এখন ঘরে যেতে দাও। অয়ন যন্ত্রণায় দাঁড়িয়ে থাকতে পারছে না। চলো অয়ন, আমি তোমাকে ধরে নিয়ে যাচ্ছি। চেয়ারম্যান সাহেব অবিশ্বাসের দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, কিন্তু নিশির জেদ দেখে আর কথা বাড়ালেন না। নিশি অয়নকে এক প্রকার আগলে ধরে ঘরে নিয়ে এলো এবং ভেতর থেকে দরজা আটকে দেয়। দরজায় পিঠ দিয়ে নিশি লম্বা একটা নিঃশ্বাস ছাড়ে। তার বুকের ভেতরটা তখনও ভয়ে দুরু দুরু করছে। নিশি, আপনার বাবা কিন্তু সহজে বিশ্বাস করেননি। উনি আজ না হোক কাল ঠিকই সত্যটা জেনে যাবেন। আপনার উচিত হয়নি এভাবে ঝুঁকি নেওয়া। এখন দেখুন, আমার জন্য আপনাকেও মিথ্যা বলতে হচ্ছে। আপনার হাত কাঁপছে কেন? আপনি কি এখনো ভয় পাচ্ছেন? চুপ করো অয়ন, এখন বেশি কথা না বলে বিছানার উপর হয়ে শও। তোমার পিঠের অবস্থা খুব খারাপ। আমি এখনই ফার্স্ট এড বক্স নিয়ে আসছি। আর শোনো, তুমি যদি আজ আমাকে ওই গুন্ডাদের হাত থেকে না বাঁচাতে, তবে আজ হয়তো আমার অস্তিত্বই থাকতো না। তো এখন দয়া করে একটু স্থির থাকো। নিশি পরম মমতায় অয়নের পিঠের রক্ত পরিষ্কার করতে লাগলো। অয়ন যন্ত্রণায় কুকিয়ে উঠে। নিশি তার কপালে হাত রেখে সান্ত্বনা দিচ্ছে। গত কয়েকদিনে তাদের মধ্যে যে ঘৃণা ছিল তা যেন এক নিমিষে কর্পূরের মতো উড়ে গেছে। দীর্ঘ 1 মাস ধরে নিশি অয়নের ছায়াসঙ্গী হয়ে রইল। দুজনের কেউই কাউকে কিছু না বললেও এক অদ্ভুত মায়া কাজ করছিল। অয়নি, স্যুপটা খেয়ে নাও। ডাক্তার বলেছে প্রোটিন না খেলে তোমার ক্ষত তাড়াতাড়ি শুকাবে না। আর আজ থেকে তোমাকে আর মেঝেতে শুতে হবে না। অন্তত যতদিন তোমার ক্ষত পুরোপুরি না শুকাচ্ছে তুমি বিছানায় থাকবে। আমি পাশের সোফায় ম্যানেজ করে নেব। নিশি,
আপনি হঠাৎ পাল্টে গেলেন কেন? এই 1 মাস ধরে আপনি আমার যেভাবে সেবা করছেন তাতে আমার মনে হচ্ছে আমি কোনো স্বপ্নে আছি। আপনি আগে আমাকে তুই ছাড়া কথা বলতেন না, এখন আপনার স্বরে এক ধরনের মায়া। আপনি কি এখনো আমার উপর রেগে আছেন? অয়ন, নিজের যত্ন নেওয়া শেখো। আমি তোমার উপর রেগে আছি কিনা সেটা বড় কথা নয়, বড় কথা হলো তুমি এই বাড়ির বড় জামাই। তোমার কিছু হলে বাবার সম্মান যাবে। আর শোনো, ওই রাতের ঘটনার পর থেকে আমি বুঝতে পারছি যে তোমাকে আমি যতটা ঘৃণা করেছিলাম তুমি আদতেও তা নও। ব্যাস, এর বেশি কিছু ভেবো না। নিশি অয়নের খুব কাছে এসে বসে যাতে সে সুপের বাটিটা ধরতে পারে। অয়ন নিশের চোখের দিকে তাকাতেই দেখে সেখানে আগের সে বিষাক্ত ঘৃণা নেই, বরং এক গভীর নির্ভরতা উকি দিচ্ছে। অয়নও নিজের অজান্তেই নিশির প্রতিটি আদেশ মানতে শুরু করেছে। তার ভেতরে নিশির প্রতি এক ধরনের শ্রদ্ধা জন্ম নিয়েছে। নিশি, আপনি যদি এভাবে আমার দিকে তাকান তবে আমি কিন্তু নিজেকে সামলাতে পারবো না। আপনার এই যত্ন আমাকে এক অদ্ভুত ঘোরের মধ্যে ফেলে দিচ্ছে। আমি জানি আপনি আমাকে ক্ষমা করেননি, কিন্তু এই 1 মাসে আমাদের মাঝে যে দূরত্ব ছিল তা যেন অনেকটা কমে এসেছে। দূরত্ব থাকাটাই স্বাভাবিক অয়ন। আমরা কোন পরিস্থিতিতে এক হয়েছি সেটা ভুলে যেও না। তবে হ্যাঁ, এখন থেকে আমি আর তোমাকে আমার শত্রু মনে করি না। তুমি আমার মর্যাদা রক্ষা করেছো, তাই তোমার মর্যাদা রক্ষা করাটাও এখন আমার দায়িত্ব। এখন চুপচাপ ঘুমানোর চেষ্টা করো, আমি তোমার পাশেই আছি। অয়ন আর কিছুই বলল না, কিন্তু তার মনে এক ধরনের স্বস্তি কাজ করছিল। নিশিও বাটিটা সরিয়ে রেখে এক দৃষ্টিতে অয়নের ঘুমানোর দিকে তাকিয়ে রইল। তাদের মধ্যে আগের মতো সেই তীব্র দ্বন্দ্ব আর এখন নেই, বরং এক শান্ত শীতল রসায়ন দুজনের হৃদয়ে জায়গা করে নিচ্ছে, যা তারা নিজেরাও স্বীকার করতে পারছে না। বিকেলের ফিকে হয়ে আসা রোদ ব্যালকনির এক কোণে এসে পড়েছে। 1 মাস সেবা পাওয়ার পর অয়ন এখন পুরোপুরি সুস্থ, তবে তার মনে প্রশান্তি নেই। সে রেলিং ধরে বাইরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। নিশি 2 কাপ চা নিয়ে ধীর পায়ে অয়নের পাশে এসে দাঁড়ায়। কি ব্যাপার অয়ন, একা একা এভাবে ব্যালকনিতে দাঁড়িয়ে কি ভাবছিস? বিকেলের হাওয়ায় কি তোর শরীরের ব্যথার চেয়েও বেশি আরামদায়ক মনে হচ্ছে? চাটা নিয়ে নিজেকে একটু চাঙ্গা কর। না নিশি, ব্যথা এখন প্রায় নেই বললেই চলে। আমি আসলে আকাশ দেখতে দেখতে একটা কথা ভাবছিলাম। কথাগুলো অনেক দিন ধরে মনের ভেতর বিষের মতো জমছে, কিন্তু সাহস করে আপনাকে কোনো দিন জিজ্ঞেস করতে পারিনি। আজ কেন জানি মনে হচ্ছে জিজ্ঞেস না করলে আমি পাগল হয়ে যাব। আজ যখন মুখ খুলেছিসই তবে বলেই ফেল। আমি জানি তুই আমাকে নিয়ে খুব দ্বিধায় আছিস। কি এমন গোপন কথা যা বলতে তোর এত সংকোচ? নিশি, এই যে গত 1 মাস ধরে আপনি আমার প্রতিটি দিন এত এত যত্ন নিলেন, এত কেয়ার করলেন, সেটা কেন? আপনি কি সত্যি আমাকে মন থেকে ক্ষমা করে দিয়েছেন, নাকি আমাকে নিজের স্বামী হিসেবে মনে জায়গা দিয়েছেন, নাকি এটা শুধুই মাত্র আপনার মতো বড় মানুষের দেখানো সস্তা করুণা? সত্যিটা বলবেন কি? অয়ন, এটা আমার কল্পনাও নয়, তোকে ক্ষমা করাও নয়, আবার পুরোপুরি মেনে নেওয়াও নয়। এটা হলো আমার কৃতজ্ঞতা বোধ। আমি তোর প্রতি কৃতজ্ঞ, কারণ তুই নিজের প্রাণের পরোয়া না করে সেদিন আমার সম্মান আর জীবন বাঁচিয়েছিস। নিশি বেঈমান নয় অয়ন। যে তাকে বিপদ থেকে উদ্ধার করে সে তার প্রতিদান দিতে জানে। ব্যাস, এইটুকু ছাড়া আর অন্য কিছু ভেবে নিজেকে ধোঁকা দিস না। নিশি, আমার একটা বিষয় এখনো মাথায় ঢোকে না। আপনি কেন নিজের বাবার বিরুদ্ধে লড়ছেন? তিনি তো প্রভাবশালী মানুষ। হ্যাঁ, তিনি জোর করে আমার মতো একটা সাধারণ ছেলের সাথে আপনার বিয়ে দিয়েছেন, সেটা অন্যায়। কিন্তু তাই বলে নিজের বাবাকে ধ্বংস করার জন্য এত বড় ঝুঁকি নেওয়া কি ঠিক? রক্ত তো শেষ পর্যন্ত ওনারই আপনার শরীরে। তুই ভাবছিস আমি শুধু বিয়ের অপমানে এই পথ বেছে নিয়েছি? না অয়ন, বিষয়টি অতটাও সস্তা নয়। আমি জানি আমার বাবা অত্যন্ত অসৎ একজন মানুষ। তিনি ক্ষমতার আড়ালে এমন সব জঘন্য কাজ করেন যা শুনলে তোর আত্মা কেঁপে উঠবে। তিনি জনগণের সেবক হওয়ার মুখোশ পরে আসলে জনগণের রক্ত চুষে খাচ্ছেন। আমি ওনার সন্তান হতে পারি, কিন্তু তার আগে আমি একজন স্বাধীন মানুষ। একজন মানুষ হিসাবে আমি একজন ভক্ষকের প্রশ্রয় দিতে পারি না। সমাজ সেবার নাম করে তিনি যে পাপের রাজত্ব গড়েছেন তার বিনাশ হওয়ার প্রয়োজন। নিশি, আপনার মনের ভেতরে যে এত বড় একটা আদর্শ বাস করে তা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। আমি ভেবেছিলাম আপনি শুধু দাম্ভিক আর জেদি, কিন্তু আজ আপনার কথা শুনে আপনার প্রতি আমার শ্রদ্ধা কয়েক গুণ বেড়ে গেল।
নিশি, এখন থেকে আপনি এই যুদ্ধে আর একা নন। আমি আপনার যোগ্য কিনা জানি না, তবে আমি কথা দিচ্ছি এখন থেকে আমি আপনার ঢাল হয়ে থাকব। আপনার প্রতিটি বিপদে আমি ছায়ার মতো পাশে দাঁড়াবো। যুদ্ধটা অনেক বেশি পিচ্ছিল হবে অয়ন। বাবা যখন বুঝতে পারবেন তার পায়ের নিচের মাটি কে কাটছে, তখন তিনি কাউকেই রেহাই দেবেন না। তুই কি সত্যিই তৈরি? এই পথের শেষ হয়তো অন্ধকার অন্ধকার জেলখানায় কিংবা মর্গে হতে পারে। ফিরে যাওয়ার পথ কিন্তু এখনো খোলা আছে অয়ন। আমি মরতেও রাজি নিশি, কিন্তু আপনার বিশ্বাসের অমর্যাদা হতে দেব না। আপনার এই সত্যের লড়াইয়ে আমার যা কিছু শক্তি আছে তা নিয়ে আমি ঝাঁপিয়ে পড়তে চাই। আমাকে শুধু অবিশ্বাস করবেন না, ব্যাস এটুকু থাকলেই হবে। নিশি অয়নের চোখের দিকে তাকিয়ে এক ধরনের নিশ্চয়তা খুঁজে পেল। তাদের মধ্যে এক নতুন শক্তির জন্ম হলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে আয়েশা হন্তদন্ত হয়ে ব্যালকনিতে এলো। তার মুখ ফ্যাকাশে আর সারা শরীর থরথর করে কাঁপছে। নিশি আপা, দুলাভাই, সর্বনাশ হয়ে গেছে। নিশি আপা, তুমি যে লাল ডায়েরিটা তোমার আলমারিতে গোপন জায়গায় লুকিয়ে রেখেছিলে সেটা ওখানে নেই। আমি দেখলাম বড় আপা তোমার ঘর থেকে একটা ডায়েরি নিয়ে নিচের স্টাডি রুমে ঢুকলেন আর দরজা ভেতর থেকে নক করে দিলেন। ওনার মুখটা খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল, মনে হচ্ছিল এইমাত্র কাউকে খুন করবে। কি বললি? বাবা আমার ডায়েরি পেয়েছে? ওই ডায়েরিতে তো বাবার সব অবৈধ মাদকের ডিলিং আর বড় বড় অপরাধীদের গোপন লিস্ট লেখা ছিল। ওটা তো আমার ব্রহ্মাস্ত্র ছিল অয়ন। বাবা যদি ডায়েরিটা পড়ে ফেলেন তবে আজই আমাদের এই বাড়িতে শেষ রাত হতে চলেছে। উনি আমাদের দুজনকেই শেষ করে দেবেন। নিশি, আপনি শান্ত হন, ঘাবড়ালে চলবে না। আমাদের এখনই কিছু একটা করতে হবে। চলুন স্টাডি রুমের দিকে যাই। আয়েশা, তুই নিচে গিয়ে দেখ বড় আব্বার বিশ্বস্ত বডিগার্ড কালু আর রতন কোথায়। তারা যেন ঘরের আশেপাশে না আসতে পারে। নিশি আর অয়ন দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগে। নিশির নিঃশ্বাস দ্রুত হচ্ছে আর অয়নের চোখের দৃষ্টি তীক্ষ্ণ। ঠিক তখনই নিচতলে স্টাডি রুমের ভেতর থেকে একটা গুলির বিকট শব্দ শোনা গেল। নিশি আর অয়ন পাথরের মতো সিঁড়ির মাঝখানে থমকে দাঁড়িয়ে পড়ে। গুলি? স্টাডি রুমের ভেতরে তো আপনার বাবা ছাড়ার কেউ নেই। তবে কি উনি নিজের ওপরই কিছু করলেন, নাকি ভেতরে অন্য কেউ ঢুকেছে? নিশি, আপনি এখানে দাঁড়ান, আমি দেখে আসছি। না অয়ন, আমাকে একা রাখবেন না। বাবা যা শুরু করেছেন তা হয়তো আমার কল্পনার বাইরে। গুলির শব্দ মানেই বড় কোনো রক্তপাত। আমাদের ভেতরে যেতেই হবে। ওই ডায়েরিটা বাবার হাতে পড়া মানেই আমরা এখন ওনার কাছে সবচেয়ে বড় অপরাধী। অয়ন আর নিশি স্টাডি রুমের দরজার সামনে গিয়ে পৌঁছায়। দরজা ভেতর থেকে আটকানো, কিন্তু ফ্লোর দিয়ে এক ধারা রক্ত গড়িয়ে বাইরে আসছে। পুরো বাড়িটা এক গভীর আর পৈশাচিক নীরবতায় ডুবে গেল। অয়ন কাঁধ দিয়ে দরজাটা জোরে ধাক্কা দিতে একটা বিভীষিকাময় দৃশ্য তাদের সামনে ফুটে উঠল। স্টাডি রুমের ভারী দরজাটা অয়নের প্রচণ্ড ধাক্কায় এক ঝটকায় খুলে গেল। কিন্তু ঘরের ভেতরে ঢুকতে যে দৃশ্যটা তাদের চোখে পড়ে তাতে অয়ন আর নিশি দুজনেই কয়েক মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। সারা ঘরে বই আর নথিপত্র অগোছালো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর সিলিং ফ্যানটা গো গো শব্দে ঘুরছে। বাবা এ কি অবস্থা তোমার? অয়ন দেখো, ফ্লোরে এত রক্ত কেন? বাবা ওভাবে জানলার পাশে পড়ে আছেন কেন? আর ওই লাল ডায়েরিটা কোথায়? আমি তো কোথাও ডায়েরিটা দেখতে পাচ্ছি না। অয়ন, আমার খুব ভয় লাগছে। মনে হচ্ছে কেউ আগে থেকেই ওখানে ওত পেতেছিল। নিশি, আপনি সামনে যাবেন না। ঘরের ভেতরে অন্য কেউ থাকতে পারে। জানালার কাঁচটা ভাঙা দেখা যাচ্ছে, তার মানে গুলি যে চালিয়েছে সে জানালা দিয়েই পালিয়েছে। কিন্তু আপনার বাবা, ওনার অবস্থা তো খুব খারাপ মনে হচ্ছে। ওনার বুক দিয়ে অঝরে রক্ত বের হচ্ছে। নিশি, আপনি আয়েশাকে ডাকুন জলদি। আমি আয়েশাকে ডাকতে পারছি না অয়ন, আমার পা নড়ছে না। দেখো, বাবার হাতের কাছে একটা রিভলভার পড়ে আছে। বাবা তো আত্মহত্যা করার মতো মানুষ নন। তিনি লড়তে জানেন, মরতে জানেন না। তার মানে কেউ ওনাকে খুব কাছ থেকে গুলি করেছে। কিন্তু এই ডায়েরিটা, যে ডায়েরির জন্য এই সব হলো, সেই ডায়েরিটাই উঠাও। অয়ন, ডায়েরিটা কি তবে আততীয় নিয়ে গেছে? নিশি, শান্ত হন। চেয়ারম্যান সাহেব এখনো বেঁচে আছেন। ওনার নিঃশ্বাস খুব ধীর হয়ে গেছে। আমাদের ওনাকে হাসপাতালে নিতে হবে। কিন্তু এই ডায়েরি চুরির রহস্যটা আমাকে ভাবাচ্ছে। যদি খুনি ডায়েরিটা নিয়ে গিয়ে থাকে তবে সে জানে আপনার বাবা কি কি অপরাধ করেছেন। সে হয়তো এই তথ্যগুলো ব্ল্যাকমেইল করার জন্য ব্যবহার করবে। নিশি পাগলের মতো সারা ঘরে ডায়েরিটা খুঁজতে লাগলো। ড্রয়ার, আলমারি, এমনকি টেবিলের নিচ পর্যন্ত দেখলো সে। ঠিক সেই সময় জানলার পর্দাটা একটু নড়ে উঠল, যেন কেউ পর্দার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে।
অয়ন সতর্ক হয়ে সেদিকে এগিয়ে গেল। কে ওখানে? পর্দার আড়ালে কে লুকিয়ে আছিস? বাইরে আয়, নয়তো আমি গুলি চালাতে বাধ্য হব। নিশি, আপনি সাবধানে থাকুন। এই ঘরের ভেতরেই কেউ একজন এখনো আছে। আমি স্পষ্ট ছায়া দেখতে পাচ্ছি। আততাই নিয়ে গেছে। অয়ন সাবধান, ওড়না দিয়ে বাবার রক্ত বন্ধ করার চেষ্টা করছি আমি। আপনি ওদিকে একা যাবেন না। যদি ওর কাছে অস্ত্র থাকে, এই বাড়ির বাইরের কেউ ঢোকা অসম্ভব। তার মানে বাড়ির ভেতরের কেউ এই কাজটা করেছে। রতন আর কালু কোথায়? তারা কি পাহারা দিচ্ছিল না? রতন, তুই এখানে? তোর হাতেও কি রক্ত লেগে আছে? তুই কি চেয়ারম্যান সাহেবকে গুলি করেছিস? আর ওই লাল ডায়েরিটা তোর পেছনের পকেটে কেন? সত্যি করে বল, তুই কার হয়ে কাজ করছিস? কার নির্দেশে তুই নিজের মালিকের উপর হাত তুললি? দুলাভাই, আমাকে ভুল বুঝবেন না। আমি চেয়ারম্যান সাহেবকে মারতে চাইনি, কিন্তু উনি যখন এই ডায়েরিটা পড়লেন তখন ওনার পাগলামি চরমে উঠেছিল। উনি নিশি আপাকে মারার জন্য রিভলভার বের করেছিলেন। আমি শুধু আপাকে বাঁচাতে গিয়ে ওনার সাথে ধস্তাধস্তি করছিলাম, আর ঠিক তখনই গুলিটা চলে গেল। এই ডায়েরিটাই সব নষ্টের মূল। মিথ্যা কথা। রতন, তুই কত টাকা খেয়েছিস প্রতিপক্ষের কাছ থেকে? তুই ভাবছিস আমি তোকে বিশ্বাস করব? তুই ডায়েরিটা সরিয়েছিস কারণ তুই চাস না বাবার অপরাধের প্রমাণ আমার হাতে থাকুক। অয়ন ওর হাত থেকে ডায়েরিটা কেড়ে নিন। ওটা আমাদের এই যুদ্ধের একমাত্র অস্ত্র। রতন, ডায়েরিটা দিয়ে দে। তুই যদি নিশিকে বাঁচাতে চাইতিস তবে গুলিটা ওনার বুকে লাগতো না। তুই পরিকল্পিতভাবে কাজটা করেছিস। জানালা ভাঙা দেখে আমি ভেবেছিলাম কেউ বাইরে থেকে এসেছে, কিন্তু তুই তো ঘরের ভেতর থেকেই জানালা ভেঙে নাটক সাজিয়েছিস। বল, তোকে কে পাঠিয়েছে? দুলাভাই, আপনি অনেক চালাক, কিন্তু রাজনীতিতে চালাকি দিয়ে সব হয় না। চেয়ারম্যান সাহেব তার নিজের মেয়েকে সন্দেহ করছিলেন, আর আমি শুধু সেই সন্দেহটাকেই কাজে লাগিয়েছি। এখন ডায়েরিটাও আমার কাছে, আর চেয়ারম্যানের জীবনটাও শুধুই ঝুলছে। আপনারা যদি পুলিশকে খবর দেন তবে নিশি আপার নামে খুনের মামলা দিয়ে দিব, কারণ বন্দুকটা ওনার ঘরের। রতন ডায়েরিটা নিয়ে জানলার দিকে এক লাফে সরে গেল। অয়ন তাকে ধরার চেষ্টা করতে রতন পকেট থেকে একটা ছোট্ট ধোঁয়া তৈরি বোমা ছুঁড়ে মারে। পুরো ঘর মুহূর্তে ঘন কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে গেল। নিশি আর অয়ন কাশির চোটে চোখে কিছুই দেখতে পাচ্ছিল না। অয়ন, অয়ন কোথায় আপনি? রতন পালিয়ে যাচ্ছে, ওকে ধরুন। ডায়েরিটা চলে গেলে আমরা বাবাকে ধরবো কি করে? অয়ন, আপনি কি শুনতে পাচ্ছেন? আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নিশি, ভয় পাবেন না, আমি এখানেই আছি। ধোঁয়া সরলে আমরা বের হব। রতন অনেক বড় জালে ফেসেছে। ও জানে না যে ডায়েরিটা ও নিয়ে গেছে সেটা আসলে ডুপ্লিকেট। আসল নথিপত্রগুলো আমি কাল রাতেই সরিয়ে অন্য জায়গায় রেখেছিলাম। নিশি, আপনার উপর বাবার সন্দেহ হচ্ছিল বলেই আমি এই চালটা চেলেছিলাম। তার মানে আপনি সব জানতেন? আপনি ডুপ্লিকেট ডায়েরি বানিয়ে রেখেছিলেন? অয়ন, আপনি এতটা দূরদর্শী হবেন আমি ভাবিনি। কিন্তু বাবার এই অবস্থা দেখে আমার এখন খুব কষ্ট হচ্ছে। অপরাধী হলেও তো তিনি আমার জন্মদাতা। অয়ন, আমাদের তাড়াতাড়ি ওনাকে হাসপাতালে নিতে হবে। এই রহস্যের সমাধান পরে হবে। চলুন নিশি, তবে মনে রাখবেন খেলাটা এখন আর শুধু আপনার বাবার বিরুদ্ধে নেই। এখন আমাদের লড়াই করতে হবে সেই অদৃশ্য শক্তির বিরুদ্ধে, যারা রতনের মতো মানুষদের লেলিয়ে দিচ্ছে। আমাদের খুব সতর্ক হতে হবে। বাড়ির বাইরে এখন প্রতিটি ছায়া আমাদের শত্রু হতে পারে। অয়ন চেয়ারম্যানকে পাজাকোলা করে তুলে নিল, আর নিশি দরজার দিকে দৌড়ালো। বাইরে থেকে পুলিশের সাইরেনের শব্দ শোনা যাচ্ছে, কিন্তু প্রশ্ন হলো পুলিশকে খবর দিল কে? রতন নাকি অন্য কেউ? এক গভীর আর রক্ত ভেজা রহস্যের আবর্তে পড়ে গেল নিশি আর অয়ন। চেয়ারম্যান সাহেবকে হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। বাইরে করা পুলিশ পাহারা। নিশি আর অয়ন হাসপাতালের করিডোরের এক কোণে দাঁড়িয়ে আছে। চারিদিকে নিস্তব্ধতা, শুধু আইসিইউর যন্ত্রপাতির একঘেয়ে শব্দ শোনা যাচ্ছে। নিশির চোখে জল আর অয়নের চোখে অসীম দুশ্চিন্তা। অয়ন, এত কিছুর পর আমি নিজেকে খুব অপরাধী মনে করছি। বাবার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চাইনি। রতন যে এতটা ভয়ঙ্কর হতে পারে আমি ভাবতেও পারিনি। এখন যদি বাবার কিছু হয়ে যায় আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না রে। নিশি, আপনি নিজেকে এভাবে ভেঙে ফেলবেন না। আপনি যেটা করেছেন সেটা অন্যায়ের বিরুদ্ধে লড়াই ছিল। অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতেই হয়। আর চেয়ারম্যান সাহেব শক্ত মানুষ, তিনি ঠিকই ফিরে আসবেন। এখন আমাদের শক্ত থাকতে হবে, কারণ রতন বা তার পেছনে থাকা মানুষগুলো এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে।
তুই বারবার আমার বিপদে ঢাল হয়ে দাঁড়াচ্ছিস কেন অয়ন? আমি তো তোর সাথে কোনোদিন ভালো ব্যবহার করিনি। তোকে ছোট লোক বলেছি, অপমান করেছি, বাসর রাতে মেঝেতে শুতে বাধ্য করেছি। তাও কেন তুই আমার জন্য এত কিছু করছিস? তোর মনে কি আমার প্রতি একটুও ঘৃণা নেই? আমাকে কি তোর এক মুহূর্তের জন্য স্বার্থপর মনে হয় না? ঘৃণা করার মতো সময় এখন আর নেই নিশি। আপনি যখন আমার পিঠের ক্ষত পরিষ্কার করছিলেন তখনই আমি বুঝেছিলাম আপনার এই কঠিন হৃদয়ের ভেতরেও একটা কোমল মন আছে। আমি হয়তো আপনার স্ট্যাটাসের সমান নই, কিন্তু আপনার মনের খুব কাছে পৌঁছাতে চাই। এই রহস্য, এই লড়াই, সব কিছুর মাঝখানে আমি শুধু আপনাকে একটু শান্তিতে দেখতে চাই। কথা বলতে বলতে অয়ন দেখলো নিশির শীতে বা আতঙ্কে থরথর করে কাঁপছে। এসির ঠান্ডা আর মানসিক চাপে নিশি প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। অয়ন আলতো করে নিশির কাঁধে হাত রাখে। হঠাৎ অয়নের এই স্পর্শে নিশি চমকে তার দিকে তাকায়। অয়নের চোখে এখন আর কোনো ভয় নেই, আছে এক গভীর মায়া। তুই আমাকে ছেড়ে যাবি না তো অয়ন? আমার এখন মনে হচ্ছে এই পৃথিবীতে তুই ছাড়া আমার আর কেউ নেই। বাবা যখন সুস্থ হয়ে ফিরবেন তখন হয়তো আমাকে ত্যায্য করবেন। আমার থাকার কোনো জায়গা থাকবে না। তুই কি তখন আমার পাশে থাকবি, নাকি সুযোগ বুঝে প্রতিশোধ নিবি আমার ওপর? নিশি, আমি আপনার হাতটা যখন একবার ধরেছি, মরার আগে আর ছাড়বো না। আপনি চেয়ারম্যানের মেয়ে হন বা সাধারণ কোনো মেয়ে, আমার কাছে আপনি শুধু আমার নিশি। আজ থেকে এই লড়াইটা শুধু আপনার নয়, আমাদের দুজনের। আমরা একসাথে এই জট খুলব আর সব অপরাধীর মুখোশ খুলে দেব। তোর এই একটা কথা আমাকে অনেক সাহস দিচ্ছে অয়ন। জানিস, আমি আগে কোনো দিন কাউকে বিশ্বাস করতে পারিনি, কিন্তু আজ তোর চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ে আছি। তোর এই মায়া আমাকে তোর প্রতি ভীষণভাবে দুর্বল করে দিচ্ছে। তুই কি বুঝতে পারছিস আমার মনের অবস্থা? অয়ন নিশির কপালে আলতো করে একটা চুমু খেলো। সে স্পর্শে নিশির সারা শরীর এক অন্যরকম বিদ্যুৎ খেলে গেল। তাদের এই রোমান্টিক মুহূর্তটা রহস্যের কালো মেঘের মাঝে যেন এক ঝলক সোনালি রোদ। নিশি চোখ বন্ধ করে অয়নের বুকে মাথা রাখে, কিন্তু তাদের এই ঘনিষ্ঠতা আড়াল থেকে কেউ একজন দেখছিল। নিশি, আমাদের এখনই সজাগ হতে হবে। মনে হচ্ছে হাসপাতালেও আমাদের উপর নজর রাখা হচ্ছে। রতন একা এই কাজ করেনি। এই চক্রান্তের পেছনে বড় কোনো রাঘব বোয়াল আছে যে চায় না আপনার বাবা মুখ খুলুক। চলো আইসিইউ এর সামনে যাই। আমাদের প্রতিটি মুহূর্ত এখন দামি। চল অয়ন, আমি তৈরি। তোর হাত আমার হাতে থাকলে আমি এখন মৃত্যুকেও জয় করতে পারি। আমরা দেখাবো যে সত্য আর ভালোবাসার জয় সব সময় হয়। যারা আমাদের ক্ষতি করতে চায় তাদের আমি দেখে নেব। নিশি আর অয়ন হাত ধরাধরি করে করিডোর দিয়ে এগিয়ে চললে। তাদের এই দৃঢ় পথচলা জানান দিচ্ছিল যে তারা এখন আর অসহায় নয়। এক গভীর রহস্য আর নতুন প্রেমের সংমিশ্রণে তাদের জীবন এখন এক নতুন মোড় নিয়েছে। হাসপাতালের কেবিনে বসে অয়ন আর নিশি এখন সেই আসল লাল ডায়েরির পাতাগুলো উল্টাচ্ছে। চেয়ারম্যান সাহেব আইসিইউতে জমে আর মানুষে লড়াই করছেন, আর এদিকে বাইরে অয়ন আর নিশি সেই অদৃশ্য শত্রুর মুখোশ খুলতে মরিয়া হয়ে উঠেছে। এই দেখ অয়ন, ওই পাতার কোডগুলো ভালো করে লক্ষ্য কর। ওখানে শুধু বাবার নাম নেই, ওখানে অন্য কারোর সই আছে। এসকে, এই এসকে আসলে কে? আমার মনে পড়েছে বাবার সব পলিটিক্যাল মিটিংয়ে একজন লোক সব সময় ছায়ার মতো থাকতো। তুই কি ওনাকে চিনিস? এসকে? নিশি, এটা তো ওনার ডানহাত সাকলাইন চৌধুরী, কিন্তু সে তো চেয়ারম্যান সাহেবের জানের বন্ধু বলে পরিচিত। রতন কি তবে ওনার নির্দেশেই কাজ করছিল? নিশি, ভালো করে দেখতো, এখানে কি কোনো আর্থিক লেনদেনের কথা লেখা আছে? সাকলাইন কেন আপনার বাবার ক্ষতি করতে চাইবে? কারণ সাকলাইন নিজেকে আগামী নির্বাচনে দাঁড়াতে চায়। বাবা সরে গেলে তার পথ পরিষ্কার হয়ে যাবে। এই দেখ, এখানে লেখা আছে মিল থেকে পাওয়া চালের অর্ধেক সাকলাইনের গুদামে যাবে। তার মানে সাকলাইন আর বাবা দুজনেই সমান অপরাধী। বাবা জেলে গেলে সাকলাইনও ঢুকবে, তাই সে বাবাকে চিরতরে সরিয়ে দিতে চাইছে। রহস্যের জাল যখন খুলতে শুরু করেছে তখনই নিশি উত্তেজনায় কাঁদছিল। অয়ন আলতো করে নিশির হাতটা নিজের হাতের মুঠোয় নেয়। নিশি শান্ত হওয়ার জন্য অয়নের কাঁধে মাথা রাখে। বাইরে তখন প্রবল বৃষ্টি হচ্ছে, আর ঘরের ভেতরের পরিবেশটা থমথমে অথচ এক অদ্ভুত মায়ায় ঘেরা। নিশি, আপনি এতটা ঘাবড়াচ্ছিস কেন? আমি তো আছি। সাকলাইন যত বড় পলিটিশিয়ানই হোক না কেন, এই ডায়েরিটা হাতে থাকলে তাকে আমরাই নিয়ন্ত্রণ করব। তবে আমাদের খুব সাবধানে পা বাড়াতে হবে। আপনি কিন্তু আবার আগের মতো একা একা বেরিয়ে যাবেন না। এখন থেকে আমরা যা করব একসাথে করব। তুই কি জানিস অয়ন,
এই ডায়েরিটা পড়তে গিয়ে আমার নিজেরও ঘৃণা লাগছে। আমার বাবা এতটা নিচে নামতে পারেন তা আমি ভাবতে পারিনি। তবে সবচেয়ে বড় সত্যি কি জানিস, এই বিপদের দিনে আমি তোকে খুঁজে পেয়েছি। তুই না থাকলে আমি হয়তো এই রহস্যর সমাধান করতে গিয়ে আগেই হারিয়ে যেতাম। পরিস্থিতির শিক্ষা নিশি। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই প্রতিকূলতার সাথে লড়াই করছি। তবে আপনার মতো একজন জেদি আর সাহসী মেয়েকে সামলানোই ছিল আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন তো দেখছি আপনি আমার উপর অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছেন। খুব কি খারাপ লাগছে আমার সাহায্য নিতে? তুই এতটা ধৈর্যশীল কিভাবে রে? ধ্যাৎ, ফাজলামি করবি না একদম। আমি তোর উপর নির্ভরশীল নই, আমি শুধু তোর সাহসের ভাগ নিচ্ছি। তুই যদি মনে করিস আমি তোর প্রেমে পড়ে গেছি, তবে ভুল ভাবছিস। আচ্ছা শোন, সাকলাইনের গোপন আস্তানা শহরের ওপাশে না? আমাদের এক্ষুনি সেখানে হানা দিতে হবে। নিশি কথাগুলো বললেও তার চোখের চাহনিতে অন্য কিছু ফুটে উঠছিল। সে অয়নের জামা বোতাম নিয়ে নাড়াচাড়া করছে, যা তার অবচেতন মনের দুর্বলতার বহিঃপ্রকাশ। অয়ন মুচকি হেসে নিজের চিবুকটা আলতো করে ছুঁয়ে দেয়। আপনি আমার প্রেমে পড়েছেন কিনা সেটা সময় বলবেন নিশি, কিন্তু আপনার এই মায়াবী চোখের দিকে তাকালে আমার মনে হয় আমি 1000 বছর আপনার জন্য অপেক্ষা করতে পারি। এখন এসব রোমান্টিকতা থাক, আগে সাকলাইনকে ধরতে হবে। রতন নিশ্চয়ই ওখানেই আছে। আমরা যদি ওদের হাতে নাতে ধরতে পারি তবেই চেয়ারম্যান সাহেবের উপর হামলার বিচার হবে। ঠিক আছে, চল। কিন্তু অয়ন, তুই সাবধানে থাকবি। সাকলাইনের লোকগুলো অনেক বেশি বিপজ্জনক। আমার জন্য তুই আর রক্ত ঝরাস না, তা আমি একদমই চাই না। তোর পিঠের ক্ষতটা এখনো পুরোপুরি শুকোয়নি। তুই কি সত্যিই পারবি এই লড়াইয়ে টিকে থাকতে? আপনি সাথে থাকলে আমি হিমালয় জয় করতে পারি নিশি। চলো বাইকটা বের কর, আজ রাতের মধ্যে সব পাপের হিসাব হবে। সাকলাইন জানবে যে চেয়ারম্যানের মেয়ে আর তার জামাই দাবার গুটি নয়, তারা এখন এই খেলার রাজা আর রানী। নিশি আর অয়ন হাসপাতালের পেছন গেট দিয়ে বেরিয়ে এলো। বৃষ্টির ঝামটায় দুজনেই ভিজে একাকার। অয়ন বাইক স্টার্ট দিতে নিশি তার পেছনে বসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। বৃষ্টির শব্দে নিশির মনের চাপা অনুভূতিগুলো যেন আজ মুক্তি পেতে চাইছে। অয়ন শোন, আজ আমাদের কিছু হয়ে যায়, তবে মনে রাখিস, তোকে আমি আর ঘৃণা করি না, বরং তুই আমার জীবনের সবচেয়ে সুন্দর ভুল। তোকে আমি কোনোদিন বলতে পারবো না হয়তো, কিন্তু তুই আমার জন্য অনেক বড় আশ্রয়। চুপ কর পাগলি, আমাদের কিচ্ছু হবে না। আপনি শুধু আমাকে জাপটে ধরে থাকেন। আজ সাকলাইনের সাম্রাজ্য গুড়িয়ে দিয়ে আমরা আমাদের নতুন জীবন শুরু করব। তুই কি তৈরি নিশি? হ্যাঁ আমি তৈরি। শুধু চল অয়ন, আজ রাতের শেষ দেখে ছাড়বো। রহস্যের জট যেমন খুলবে, তেমনি আমাদের জীবনের নতুন অধ্যায়ও আজ থেকেই শুরু হবে। বাইকের গতি বাড়তেই নিশি তার মুখটায় অয়নের পিঠে গুজে দেয়। অন্ধকারের মাঝে হেডলাইটের আলোয় তারা এগিয়ে চলল সাকলাইনের গোপন ডেরার দিকে। এক ভয়ঙ্কর উত্তেজনা আর গাঢ় রোমান্টিকতায় সিক্ত হয়ে তারা তাদের জীবনের সবচেয়ে বড় মিশনে নামলো। বৃষ্টির ঝাপটা উপেক্ষা করে অয়ন আর নিশি সাকলাইন চৌধুরীর নির্জন বাগান বাড়ির সামনে এসে থামলো। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে পাহারাদারদের টর্চের আলো এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। নিশি আর অয়ন অত্যন্ত সাবধানে পেছনের দেয়াল টপকে ভেতরে ঢুকে। অয়ন দেখ, ওই জানলার পাশে রতন দাঁড়িয়ে আছে, আর ভেতরে সাকলাইন চৌধুরী বসে হাসছে। ওদের সামনে ওই লাল ডায়েরিটা রাখ। ওরা বোধহয় ভাবছে এটাই আসল ডায়েরি। তুই কি তৈরি রে? আমার হাতটা কেন জানি খুব কাঁপছে। নিশি, আপনি একদম ভয় পাবেন না, আমি তো আপনার পাশেই আছি। ওই ডায়েরিটা খোলার সাথে সাথে ওরা বুঝতে পারবে ওদের হার হয়েছে। আপনি শুধু আমার পেছনে থাকবেন, কোনোভাবেই আগে আসবেন না। সাকলাইন অনেক ধূর্ত লোক, ও যে কোনো সময় অস্ত্র বের করতে পারে। তুই বারবার নিজেকে কেন বিপদে ফেলিস অয়ন? আমার জীবনের চেয়েও তোর নিরাপত্তা এখন আমার কাছে বেশি দামি। শোন, যদি কিছু হয়ে যায় তুই আমাকে ফেলে পালিয়ে যাবি। তুই আমার জন্য অনেক রক্ত ঝরিয়েছিস, আর না। চুপ করুন নিশি, আপনাকে ছাড়া আমি কোথাও যাব না। আপনি যখন আমাকে জড়িয়ে ধরে বাইকে বসেছিলেন তখনই আমি মনে মনে ঠিক করেছি আপনাকে আমি কোনো দিন একা হতে দেব না। এখন চলুন, জানালা দিয়ে ভেতরে ঢোকার এটাই সুযোগ। অয়ন জানলার কাজ সরিয়ে অতি সাবধানে ভেতরে ঢুকে। নিশিও তার পিছু পিছু এলো। সাকলাইন চৌধুরী তখন ডায়েরির পাতাগুলো উল্টে অবাক হয়ে যাচ্ছে, কারণ সেখানে নিশি আর অয়নের বিয়ের কিছু মজার ছবি আর ব্যঙ্গাত্মক সব কথা লেখা ছিল। রতন, তুই এটা কি নিয়ে এসেছিস? এই ডায়েরিতে তো অপরাধের কোনো চিহ্নই নেই, সব ভুয়া নথিপত্র আর এই নিশির হাতের লেখা ফালতু সব কথা। আসল ডায়েরিটা কোথায়? তুই কি আমাকে ধোকা দিচ্ছিস? চেয়ারম্যানের মেয়ে তোকে ঘোল খাইয়ে ছেড়েছে আর তুই বোকার মতো এটা নিয়ে পালিয়ে এসেছিস? স্যার, আমি তো ওটা নিশি আপার ঘরের গোপন ড্রয়ার থেকেই নিয়েছে।
নিশি আপা এটা ডুপ্লিকেট বানিয়ে রেখেছিল, আমি বুঝতে পারিনি। স্যার, আমাকে একটা সুযোগ দিন, আমি এখনই গিয়ে আসলটা নিয়ে আসছি। সেই সুযোগ আর পাবেন না রতন। আসল ডায়েরি এখন পুলিশের কাছে যাওয়ার অপেক্ষায়। সাকলাইন সাহেব, আপনার খেলা শেষ। চেয়ারম্যান সাহেবকে মারার চেষ্টা আর তার গোদামে হামলা, সব কিছুর প্রমাণ এখন আমাদের হাতে। আপনি ভেবেছিলেন চেয়ারম্যানের মেয়েকে দুর্বল দাবার গুটি বানাবেন? বড় ভুল করেছিলেন। অয়ন আর নিশিকে দেখে সাকলাইন চৌধুরী তার ড্রয়ার থেকে রিভলভার বের করার চেষ্টা করতেই অয়ন তার উপর বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে প্রচণ্ড ধস্তাধস্তি শুরু হয়। নিশি চিৎকার করে অয়নকে সাবধান করছিল। রতন পাশ থেকে ছুরি নিয়ে এগোতেই নিশি তার হাতের উপর ভারী একটা ফুলদানি দিয়ে সজোরে আঘাত করে। রতন, তো সাহস তো কম না। যে বাড়িতে নুন খেয়েছিস সেই বাড়ির মালিকের ওপরই ছুরি চালাস? তোর মতো বেঈমানদের জায়গা জেলখানায়। অয়ন, তুই সাবধানে থাক, ওর হাতে পিস্তল আছে, তুই সরে আয়। নিশি, আপনি দূরে সরুন। সাকলাইন, আপনি নিজেকে অনেক বড় রাজনৈতিক নেতা মনে করেন তো? আজ সাধারণ মানুষের কাছে আপনার মুখোশ খুলে যাবে। এই যে আসল ডায়েরির কপি আমার কাছে, আপনার সব মাদকের ব্যবসা আর খুনের হিসেব এখানে নথিবদ্ধ আছে। অয়ন সাকলাইনের হাত মুচড়ে পিস্তলটা কেড়ে নেয় এবং তাকে দেয়ালেতে চেপে ধরে। সাকলাইনের লোকগুলো ছুটে আসতে না আসতেই বাইরে পুলিশের সাইরেন বেজে ওঠে। অয়ন আগে থেকে বুদ্ধি করে পুলিশকে খবর দিয়ে রেখেছে। পুলিশ এসে সাকলাইন আর রতনকে হাতকড়া পরায়। অয়ন, তুই পারলি, তুই সত্যিই পেরেছিস রে। এ ভয়ঙ্কর মানুষগুলোকে তুই একাই সামলে নিলি। ধস্তাধস্তির সময় কোথাও কেটে গেছে। এদিকে আয় তো, আমি একটু মুছে দেই। আপনি এতটা অবাক হচ্ছেন কেন নিশি? আমি তো বলেছিলাম আপনাকে রক্ষা করা আমার কর্তব্য। রক্ত তো সামান্য ব্যাপার। আপনার এই জয় দেখার জন্য আমি সব করতে পারি। কিন্তু এখন আপনি কি আমাকে সত্যি মন থেকে মেনে নেবেন, নাকি বিপদ কেটে গেলে আবার সে আগের মতো আমার সাথে খারাপ ব্যবহার করবেন? তুই একটা আস্ত পাগল অয়ন। এই বিপদের মাঝেও তুই এইসব কথা ভাবছিস? আমি তোকে ঘৃণা করতাম কারণ আমি তোকে চিনতে পারিনি, কিন্তু আজ তুই যে সাহসিকতার দেখালি তাতে আমি নিজেকে তোর চরণে সঁপে দিতেও দ্বিধাবোধ করব না। তুই আমার স্বামী না হলে হয়তো আমি আজ বেঁচেও থাকতাম না। নিশি, আপনার চোখেই প্রথম মায়া দেখতে পাচ্ছি। এই মায়ার জন্যই তো আমি এত অপমান আর কষ্ট সহ্য করলাম। শুনুন, আপনার বাবা এখন হাসপাতালে সুস্থ হয়ে উঠবেন। আমরা ওনাকে সব বলবো। উনি হয়তো আমাদের সম্পর্কটা এবার সুন্দর করে মেনে নেবেন। মেনে না নিয়ে ওনার উপায় নেই। আমি যে তোর মায়ায় পড়ে গেছি অয়ন, সেটা তো এখন পুরো দুনিয়া জেনে যাবে। তুই আমার সিনিয়র বউ হওয়ার শখ মিটিয়ে আজ আমার হৃদয়ের রাজা হয়ে গেছিস। অয়ন আলতো করে নিশির কপালে নিজের মাথা ছোঁয়। বৃষ্টির শীতল হাওয়ায় তাদের চারপাশের পরিবেশটা এখন আর উত্তপ্ত নয়, বরং এক শান্ত রোমান্টিকতায় ভরে উঠল। নিশি অয়নের হাতটা শক্ত করে ধরল, যা সে আর কোনোদিন ছাড়বে না। কয়েকদিন হাসপাতালে জমে মানুষের লড়াই করার পর চেয়ারম্যান সাহেব এখন অনেকটাই সুস্থ। জ্ঞান ফেরার পর তিনি খবর শুনেছেন সাকলাইন আর রতন এখন জেলে। অয়ন আর নিশি এখন ওনার কেবিনেই দাঁড়িয়ে আছে। চেয়ারম্যানের চোখে আজ এক অদ্ভুত বিষণ্ণতা আর অনুশোচনা। অয়ন, তুমি এদিকে আসো। বাবা, আমার খুব লজ্জা লাগছে তোমার সামনে মুখ তুলে তাকাতে। আমি তোমাকে শুধু একজন কর্মচারী ছেলে ভেবেছিলাম তোমাকে ভয় দেখিয়ে বা টাকা দিয়ে আমার হাতের পুতুল বানিয়ে রাখবো। কিন্তু আজ সাকলাইনের ওই ডেরে থেকে তুমি যেভাবে আমার মেয়েকে আর আমার সম্মানকে বাঁচালে, তাতে আমার চোখ খুলে গেছে। তুমি আমার যোগ্য জামাই নও, বরং আমি তোমার মতন একজন সৎ ছেলে শ্বশুর হওয়ার যোগ্য নই। আমাকে কি তুমি মাফ করতে পারবে? ছি চেয়ারম্যান সাহেব, আপনি ওভাবে বলবেন না। আপনি মুরব্বী মানুষ, আমার বাবার সমান। আমি তো কেবল আমার দায়িত্ব পালন করেছি। আপনি সুস্থ হয়ে ফিরে এসেছেন, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। আপনি ক্ষমা চাইলে আমি অনেক ছোট হয়ে যাব। আমি শুধু চাই আপনি চিরকাল আমাদের পাশে এভাবেই ছায়া হয়ে থাকুন। তবে একটা অনুরোধ আছে, এখন থেকে সব অন্যায়ের পথ ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি বাবা, আমি জনগণের সাথে অনেক বেইমানি করেছি। সাকলাইনের সাথে মিলে যে কালো টাকার কারবার করেছি তা আজ থেকে শেষ। আমি রাজনীতি করব ঠিকই, কিন্তু এবার শুধু মানুষের সেবা করার জন্য। নিশি, মা আমার, তুই ঠিকই বলেছিলি, আমি ক্ষমতার মোহে অন্ধ হয়ে গিয়েছিলাম। তোকে একটা সাধারণ ছেলের সাথে বিয়ে দিয়ে আমি তোকে ছোট করতে চেয়েছিলাম, কিন্তু আজ বুঝলাম আমি তোকে জীবনের সবচেয়ে বড় সম্পদ উপহার দিয়েছি। তুই অয়নকে পেয়েছিস, এটাই তোর ভাগ্য। বাবা, আমি তোমাকে
অনেক ঘৃণা করতাম তোমার এই অসৎ কাজের জন্য, কিন্তু আজ যখন তুমি নিজের ভুল বুঝতে পেরেছো তখন আমার সব রাগ জল হয়ে গেছে। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আর অয়ন, ও তো শুধু অয়ন নয়, ও আমার প্রাণ। ওকে ছোট ভেবে তুমি আমার সাথে বিয়ে দিয়েছিলে ঠিকই, কিন্তু আজ ওই আমাদের পরিবারের মাথা হয়ে দাঁড়িয়েছে। আমি আর কোনোদিন ওর অসম্মান হতে দেব না। চেয়ারম্যান সাহেব অয়ন আর নিশির হাত এক করে দিলেন। ওনার চোখের কোণে আনন্দ আর মুক্তির জল দেখা মিলল। হাসপাতালের কেবিনটা আজ আর গুমোট নয়, বরং হাসিতে ভরে উঠল। এরপর কয়েকদিন কাটলো নিশি আর অয়নদা নিজেদের গুছিয়ে নিতে। একদিন সন্ধ্যায় তারা দুজন ছাদে বসে গল্প করছিল। নিশি, আপনার বাবা তো নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন। এলাকায় ওনার নামে এখন সবাই ধন্য ধন্য করছে, কিন্তু আমার একটা চিন্তা আছে। আপনি এখন এই রাজপ্রাসাদের আরাম ছেড়ে আমার সাথে সাধারণ জীবন কাটাতে পারবেন তো? আমি তো সেই আগের অয়নই আছি। আমার তো কোনো গাড়ি বাড়ি নেই। আপনি কি সত্যি আমার মতো একটা মানুষের সাথে খুশি থাকতে পারবেন? তুই কি আবার পাগল হয়ে গেছিস অয়ন? তুই কি ভাবছিস এই 1 মাসে যা কিছু হলো তা আমি ভুলে গেছি? তুই আমার জন্য নিজের রক্ত ঝরিয়েছিস, আমার সম্মান বাঁচাতে গুন্ডাদের সাথে লড়েছিস। এসব কি টাকা দিয়ে কেনা যায়? তুই এখন আমার কাছে শুধু অয়ন নস, তুই আমার সব। তোর সাথে কুড়ে ঘরে থাকতেও আমার কষ্ট হবে না, কারণ আমি জানি সেখানে আমি নিরাপদ থাকবো। আপনি অনেক বদলে গেছেন নিশি। সেই প্রথম দিনের কথা মনে পড়লে আমার হাসি পায়। আপনি বলেছিলেন আমাকে মেঝেতে শুতে হবে, আমাকে ঘর থেকে বের করে দেবেন, আর আজ আপনি বলছেন আমার সাথে কুঁড়ে ঘরে থাকবেন। এই 1 মাসে আমাদের জীবনের মোড় যেভাবে ঘুরলো তা কোনো গল্পের চেয়ে কম নয়। আমি আপনাকে কথা দিচ্ছি নিশি, সারা জীবন আপনাকে এভাবেই হাসি খুশি রাখবো। শোন অয়ন, তুই এখন থেকে আমাকে আর আপনি বলে ডাকবি না। তুই এখন আমার স্বামী, আমার বন্ধু। আমরা এখন থেকে সমানে সমান। আর হ্যাঁ, বাবা তোকে বড় একটা বিজনেসের দায়িত্ব দিতে চেয়েছেন, কিন্তু আমি চাই তুই নিজের যোগ্যতায় বড় কিছু করিস। আমি তো তোর সাথেই থাকবো। তুই যে আমার সিনিয়র বউ হওয়ার শখ মিটিয়ে আজ আমার জীবনের হিরো হয়ে গেলি রে। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন থেকে তোমাকে তুমি করে বলবো, কিন্তু তুমি যদি মাঝে মধ্যে আবার সে আগের মতো রাগ দেখাও তবে আমি কিন্তু পালাবো। তোমার ওই লাল ডায়েরির চেয়েও ভয়ঙ্কর তোমার রাগ। তবে সত্যি বলতে তোমার এই রাগটাই এখন আমার কাছে সবচেয়ে মিষ্টি লাগে। অয়ন নিশির হাতটা শক্ত করে ধরে। আকাশের চাঁদের আলোয় দুজনের মুখ উজ্জ্বল হয়ে আছে। নিশি অয়নের কাঁধে মাথা রাখে। তাদের বিয়ের শুরুটা তিক্ততা দিয়ে হলো, শেষটা হলো এক গভীর ভালোবাসার মাধ্যমে। নিশি আর অয়ন এখন আবার তার দাবার গুটি নয়। নিশি আর এখন আর কারো দাবার গুটি নয়, তারা এখন একটা সুন্দর সাজানো বাগানের 2টি ফুল। সব ঝামেলা মিটে যাওয়ার পর নিশি আর অয়ন আজ নিজেদের ঘরে খুব শান্তিতে সময় কাটাচ্ছে। বাইরে ফুরফুরে বাতাস আর আকাশে বড় একটা চাঁদ উঠেছে। ঘরের জানলার পর্দাগুলো বাতাসে উড়ছে। নিশি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শাড়িটা ঠিক করছিল। এমন সময় অয়ন পেছন থেকে এসে দাঁড়ায়। নিশি, একটা কথা জিজ্ঞেস করি? আমরা তো এখন নিজেদের অনেক কাছাকাছি চলে এসেছি, সব কিছুই নতুন করে শুরু হয়েছে, কিন্তু একটা জিনিস আমার খুব খটকা লাগে। এই যে আপনি আমাকে এখনো তুই করে বলেন, আপনি কেন আমাকে তুমি করে বলেন না? তুমি বললে শুনতে আরো বেশি ভালো লাগতো না? কেন তোকে তুই বললে তোর খুব খারাপ লাগে বুঝি? আসলে কি জানিস অয়ন, তোকে তুই বলতে আমার বেশি সহজ লাগে। মনে হয় তুই আমার অনেক আপন কেউ। তুই বললে একটা অন্যরকম অধিকার পাওয়া যায়। অনেক মানুষ তো অনেককে তুমি বলে, কিন্তু তুই বলার মাঝে যে আলাদা টান আছে সেটা তো অন্য কিছুতে নেই। তোকে তুই বলতে আমার বেশি আপন আপন লাগে রে। তা তো ঠিক, কিন্তু আপনি তো এখন আর আগের সেই নিশি নেই। আপনি এখন আমার স্ত্রী। আমরা দুজনে মিলে একটা নতুন জীবন শুরু করছি। আপনি যখন আমাকে তুমি বলবেন তখন আমার কাছে মনে হবে আমি আপনার যোগ্য কেউ। তুমি বললে আমারও শুনতে খুব ভালো লাগবে। একবার বলেই দেখুন না কেমন লাগে। আচ্ছা বাবা, ঠিক আছে, এত যখন করে বলছিস, আসলে হুট করে তো অভ্যাস পাল্টানো যায় না। ঠিক আছে, এখন থেকে তোমাকে তুমি করেই বলবো। খুশি তো এখন? তুমি 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 ঠিক আছে এখন? খুশি হয়েছো তো? হ্যাঁ, অনেক খুশি। এই তুমি ডাকটা আপনার মুখে শোনার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। এখন মনে হচ্ছে আমাদের সম্পর্কটা আসলেই পূর্ণতা পেয়েছে। নিশি, তুমি যে আমার জীবনে এসেছো এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। তোমাকে আমি কোনো দিন একা হতে দেব না। অয়ন নিশির হাত দুটো নিজের হাতের মুঠোয় নেয়। নিশি আজ খুব শান্ত হয়ে অয়নের চোখের দিকে তাকিয়ে আছে। অয়ন নিশিকে আলতো করে নিজের বুকের কাছে টেনে নেয়। নিশিও কোনো বাধা দিল না, বরং পরম শান্তিতে অয়নের কাঁধে মাথা রাখল।
তাদের মাঝে এক অদ্ভুত মায়া কাজ করছে আজ। তুমি আমাকে এতটা বদলে দিয়েছ অয়ন, আমি ভাবতেই পারিনি। আমি তো এক সময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকতাম, কিন্তু তুমি আমাকে শিখিয়েছো মানুষের পাশে থাকা আর কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসা। তুমি জানো, আজ যখন তুমি আমাকে এভাবে ধরে আছো, আমার মনে হচ্ছে পৃথিবীর সব সুখ আমার কাছে চলে এসেছে। আমাকে কোনো দিন ফেলে যাবে না তো? পাগল নাকি? তোমাকে ছাড়া আমি থাকবো কিভাবে? তুমি আমার জীবনের সব। আজ থেকে আমাদের এই নতুন পথ চলা শুরু হলো। কোনো ঝগড়া নেই, কোনো মান অভিমান নেই, শুধু আমরা দুজন আর আমাদের এই ছোট্ট পৃথিবী। তোমাকে আমি সারা জীবন এভাবেই আগলে রাখবো নিশি। তুমি শুধু আমার পাশে থেকো। আমি কথা দিচ্ছি অয়ন, এখন থেকে আমি শুধু তোমার। তুমি যেভাবে চাইবে সেভাবেই হবে। আমরা দুজন মিলে সব বাধা পার করে দেব। তুমি তো আমার হিরো। আমার সিনিয়র বউ হওয়ার শক্ত তুমি অনেক আগেই মিটিয়ে দিয়েছো। এখন আমি শুধু তোমার আদরে বউ হয়ে থাকতে চাই। অনেক ভালোবাসি তোমাকে। আমিও তোমাকে অনেক ভালোবাসি নিশি। তোমার এই হাসিটা যেন সব সময় থাকে। অয়ন নিশির কপালে মায়ার সাথে একটা চুমু খেলো। নিশি অয়নকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। জানলার ওপাশে আকাশের চাঁদ যেন তাদের এই ভালোবাসার সাক্ষী হয়ে রইল। এক কঠিন লড়াই আর রহস্যের পর তারা দুজনে এক সুন্দর আর শান্তিময় জীবনের পথে যাত্রা শুরু করলো।